হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। নভেলের গগন আজ ধূসর ভীষণ, কল্লোলিত মুখরিত মেঘমন্দ্র বসুন্ধরা। আকস্মিক এই বর্ষণে কাজ যেন বাড়তি হলো। দুদিন যাবৎ অনবরত বর্ষণ হচ্ছে। পুকুর পাড়ের কাছে বড় মাঠে বিয়ের প্যান্ডেলের কাজ চলছিল, কিন্তু বৃষ্টি যেন সব অন্যরকম করে দিল। জায়গাটা কাদামাটিতে এমন হয়ে আছে, ওখানে অনুষ্ঠান করা দায়। এদিকে প্রবীণ শেখ যে ভেবে রেখেছে মেয়ের বিয়ের অনুষ্ঠান বিয়ের 3 দিন আগে থেকে শুরু করব। দিশা না পেয়ে ছাদের ব্যবস্থা করা হলো। তাদের বাড়ির ছাদটাও এই মাঠের মতো বড় না হলেও বিশাল চওড়া। এখানেও বেশ ভালো করে হয়ে যাবে তবে প্রবীণ শেখ চেয়েছিলেন বড় জায়গা হলে ভেন্যুটা সুন্দর করে ডেকোরেট করা যাবে। আকস্মিক সিদ্ধান্ত পরিবর্তন করায় কাজটাও দ্বিগুণ বেড়ে গেল। তাই পরিবারের ছোট থেকে বড় কারো হাত থেমে নেই। রুদ্ধ এখানকার রাস্তাঘাট তেমন না চিনলেও মামা আর শ্রাবণের সাথে থেকে চেনা হয়ে যাচ্ছে। এর মাঝে কয়েকবার তার মায়ের সাথেও ঝামেলা হয়েছে। মাকে বলেছে অনুষ্ঠান শুরুর আগে একবার যেন তার আর নোঙরের বিয়ের কথাটা মামার কানে দেয়, কিন্তু তার মা সমানে বলে যাচ্ছে, তোর কাছে আমার ভাইজির বিয়ে দেব না। মা যে ভীষণ ক্ষেপেছে তা খুব বুঝেছে রুদ্ধ। সকাল থেকে মাথা ব্যথা থাকলেও মেয়েটার হাতে যেন জাদু আছে। 5 মিনিট মাথা মালিশ করে দেওয়ায় মাথা ব্যথা একেবারে গায়েব। তবে এর পেছনেও ব্যাখ্যা রয়েছে। যদি মানসিকভাবে কারো প্রতি অনুভূতি জন্মায়, তাহলে সে ভালো লাগার মানুষটাকে দেখলেও নাকি মন মস্তিষ্ক সচল হয়ে যায়। এমনই হয়তো ব্যাপারটি। মেয়েটির মাঝে কিছু একটা আছে যা অল্পতেই মানুষকে আকৃষ্ট করতে সক্ষম। অদ্ভুত মাদকতা কাজ করে, যা আফিম থেকেও তীব্র। নয়তো হুট করে দেখায় কোনো মেয়েকে আদৌ এতটা আপন লাগে নাকি? মেয়েটা জাদু টাদু জানে নাকি? কি জানি কি আছে। ঢাকা থেকে ওয়েডিং প্ল্যানার এসেছে, এটা অবশ্য রুদ্ধই ঠিক করেছে। ছাদ দেখানো হচ্ছে তাদের কোথায় কোথায় কি হলে ভালো হবে, তাই ভাবছে তারা। কাজের মাঝে মন পড়ে আছে সেই অদূরে মেয়েটির মাঝে। মেয়েটি যে কোথায় তা সে জানে না। সে যে সকালে তার মাথা টিপে দিয়ে গেল, দুপুর হতে চললো এখনো দেখলো না একটিবারও। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টি আসবে আসবে ভাব। প্যান্ডেলের আগে ছাদের উপর মোটা ওয়াটারপ্রুফ তিরপল টাঙানো হবে, যেন বৃষ্টির পানি পড়ে এই জায়গাটাও নষ্ট না হয়ে যায়। রুদ্ধ বুঝিয়ে দিয়ে নিচে নামলো। শ্রাবণ গিয়েছে বড় বাজারে, এখনো আসেনি। আর মামা তার বাবা কোথায় যেন বেরিয়েছে। মামা বের হওয়ার আগে সবকিছু তাকে বুঝিয়ে দিয়ে গেছে। রুদ্ধ এসব কাজ কখনো করেনি। এমনকি বড় হওয়ার পর বাংলাদেশের বিয়েতে অ্যাটেন্ড করা হচ্ছে এই প্রথম। ব্যাপারটা মন্দ লাগছে না। নিচে নামলো রুদ্ধ। শীতল পরিবেশও ঘামে ভিজে আছে কেমন। নিচে নামতেই কণিকার সাথে দেখা হলো। হাসলো কণিকা। ইস, এই ছেলেটিকে তার মেয়ের জামাই করার স্বপ্ন তার আগে থেকেই। কি সুন্দর রাজপুত্রের মতো একদম। আবার হাতে হাতে কাজও করছে। রুদ্ধ বসলো উঠানে আম গাছের ছাউনিতে। কণিকা এসে শুধালো, বাবা, এক গ্লাস শরবত করে দেই, ঘেমে গেছে তো। রুদ্র বেশ স্বল্পভাষী, খুব সহজে তেমন কথা বলে না। স্বভাব সুলভ হেসে স্বল্প বাক্যে বলল, দিন। কণিকা এইটুকু উত্তরে যেন খুশি হয়ে গেল। ইস, এই শান্ত ছেলেটার সাথে নাকি তার মেয়ের বিয়ে হবে। মেয়ে তো ছেলেটাকে পাগলই বানিয়ে দেবে। যা চঞ্চল তার মেয়ে। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে নোঙর। মন তার বেজায় বিষণ্ণ। শেষ মুহূর্তের প্রস্তুতি, তাই প্রায় সবাই বেশ ব্যস্ত এখন। রুম্পা রেহানা স্রোতকে নিয়ে গেছে পার্লারে। তারা কি যেন রূপচর্চা করবে। সেও যেতে চেয়েছিল, মা যেতে দেয়নি। মা বলেছে এখন এসব করলে মুখ নষ্ট হয়ে যাবে। ওদের বয়স হয়েছে করার, তাই করছে। তরি গেছে শ্রাবণ ভাইয়ের সাথে কলেজে ছুটি নিতে। তার তো স্কুলও নেই। এখন সবে স্কুলের গণ্ডি পেরোলো। মাধ্যমিক দিয়ে ফ্রি সময় পার করছে আপাতত নোঙর। তার সবকিছুতেই হেরফের করলেও পড়ালেখার ক্ষেত্রে নোঙর বেশ পটু। এদিক দিয়ে সবাই তার বিপরীত হলেও সে আলাদা। তার পড়তে বেশ লাগে। ডাক্তার হওয়ার ব্যাপক ইচ্ছে তার। 2 দিন যাবৎ মা বলছে শপিং মলে নিয়ে যাবে, কিন্তু তাদের কারো সময় হচ্ছে না। এদিকে নোঙরের এত এত কেনাকাটা বাকি। আজও মায়ের সাথে রাগ করেই এখানে বসলো মুখ ফুলিয়ে। এর মাঝে ডাক পড়লো তার। রসুই ঘর থেকে কণিকা ডাকছে হাঁক তুলে। বসলে নড়তে চড়তে তার বড়ই কষ্ট লাগে। দিন দিন কেমন আলসে স্বভাবের হয়ে যাচ্ছে।
নোংর টিভি বন্ধ করে মুখ ফুলিয়ে গেল, রসুই ঘরে বসলো। ডাকছো কেন মা? আমি গুরুত্বপূর্ণ কাজ করছিলাম তো। ভরকালেন কণিকা। টিভি দেখাও যে গুরুত্বপূর্ণ কাজ হয় তার মেয়ে আজ না জানালে সে জানতই না। মেয়েটা দিন দিন আলসে পটু হয়ে যাচ্ছে, বসলে উঠতেই চায় না। কণিকা এবার শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, তুই বলছিলি না শপিং করতে যাবি? আজ বিকেলে নিয়ে যাব, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তৈরি থাকিস। মায়ের কথায় খুশি হলো না নোঙর। গত এক সপ্তাহ যাবৎ একই বাণী শুনছে। নোঙর মুখ ফুলিয়ে বলল, তা তো 1 সপ্তাহ যাবৎ প্রতিদিনই নিয়ে যাচ্ছ। কণিকা হাসলেন মেয়ের কাণ্ডে। বলেন, বাইরে রুদ্র বসে আছে, এই গ্লাসটা ওকে দিয়ে আয়, আর আজ সত্যি নিয়ে যাব। খুশি হয়ে গেল নোঙর, তবে গ্লাসটা নিল না। লোকটার সামনে যেতে লজ্জা লাগছে তার। আমতা আমতা করে বলল, আমি কেন? তুমি দিয়ে আসো না মা, আমি বরং উপরে যাই। কণিকা চোখ রাঙিয়ে বলল, তোকে যেতে বললাম না, তুইও যাবি। অগত্যা নোঙরই নিল গ্লাসটা, হাঁটা দিল উঠানের উদ্দেশ্যে। লজ্জায় মুখশ্রী লাল টুকটুকে হয়ে আছে। কেন লজ্জা করছে সে নিজেও জানে না। রুদ্ধ মোবাইলে ব্যস্ত ছিল। আকস্মিক মোহনীয় কণ্ঠ কর্ণপাত হলো। আপনার শরবত। মাথা তুলে তাকালো রুদ্ধ। বুকটা সেই প্রতিবারের ন্যায় টিপ টিপ করতে লাগলো। এ কেমন অদ্ভুত জ্বালা। লালাভা ছেয়ে আছে মেয়েটার মুখখানা। মেয়েটা কি লজ্জা পাচ্ছে? শুকনো ঢোক গেল রুদ্ধ। ভেতরে সব শুকিয়ে আসছে যেন। তড়িৎ গতিতে গ্লাসখানা নিয়ে ঢকঢক করে পুরোটা শেষ করলো। কিন্তু অন্তরটা সতেজ হলো না। বলতে ইচ্ছে করলো, মেয়ে, তুমি আমার পিপাসা মেটাতে এসেছো নাকি বাড়াতে? কিন্তু গলা দিয়ে টু শব্দও বের হলো না রুদ্ধের। আর এদিকে হৃৎপিণ্ডটা যেমন লাফাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি হাতে চলে আসবে। শীতল হাওয়া বইছে, কিন্তু তপ্ত আগুন যেন উত্তাপ ছড়িয়ে সব কয়লা করে দেয়। রুদ্ধের পরিস্থিতি এখন তেমন। নোঙর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রুদ্ধর পানে। লোকটা কি বেশি পিপাসু ছিল? এর মাঝে এলো আহসান সাহেব আর প্রবীণ শেখ। দুজনের হাত ভর্তি জিনিসপত্র। প্রবীণ শেখ বাড়িতে ঢুকেই হাঁক ডাক ছেড়ে বললেন, আব্বা বাড়িতে আছেন? দেখেছেন আপনার মেয়ের জামাই কি করছে? নতুন জামাইয়ের ন্যায় হাত ভর্তি বাজার করে নিয়ে এসেছে। প্রবীণ শেখের হাঁক ডাকে বেরিয়ে এলো সবাই। প্রবীণ শেখ আজ বন্ধুর উপর বেজায় খেপেছে। আহসান সাহেব হাত ভর্তি বাজার করে নিয়ে এসেছে তাই। তার ধারণা জামাই বাড়িতে এলে একদিন অন্তত বাজার করতেই হয়। প্রবীণ শেখ এত বারণ করলো তাও শোনেনি ভদ্রলোক। প্রলয় শেখ বাড়িতেই ছিলেন। ছেলের ডাকে বাইরে বেরোলো। জামাতার এহেন কাণ্ডে সে বেশ লজ্জা পেল। রেবেকাকেও কতক্ষণ বকলো, তার ধারণা সেই শিখিয়ে দিয়েছে। এদিকে রেবেকাই সব কিছুই জানে না। এক তো এত কাজ, আবার এত এত বাজার। কণিকা পড়ল মহাবিপাকে। উপায় না পেয়ে সে আর মহিমা মিলে কাজে লাগলো। ওদিকে সে ভেবেছিল মেয়েকে নিয়ে আজ বাইরে যাবে। আজ না করলে মেয়ে নির্ঘাত রেগে যাবে। আকস্মিক মাথায় এক বুদ্ধি এলো। এগিয়ে এলো রুদ্ধের নিকট। রুদ্ধের ভাবনার মাঝেই আমতা আমতা করে বলল, রুদ্র, আজ একটু নঙ্গরকে নিয়ে শপিং মলে যেতে পারবে? দেখো না, আহসান ভাই আবার কত কি নিয়ে এলো, এসব সামলে আমি কি করে যাব বলো? রুদ্ধ যেন মেঘনা চাইতেই জল পেল। নোঙর এদিকে চমকালো, মা বলছে কি? রুদ্ধ সম্মতি জানিয়ে বলল, আমি প্রাণকে নিয়ে যাব মামি, আপনি চিন্তা করবেন না। প্রবীণ শেখ এখানেই ছিল। প্রাণ কথাটা কর্ণকর হতেই থমকালো, বিস্ময় নিয়ে তাকালো রুদ্ধের দিকে। কণিকার চোখে মুখে বিস্ময়ের ছাপ। প্রবীণ শেখের বক্ষখানা কেমন যেন ধক করে উঠল। এটা তো সে তার মেয়েকে ডাকে। এই নামে এখনো পর্যন্ত কেউ ডাকেনি সে ছাড়া। রুদ্ধ তার মেয়েকে প্রাণ ডাকছে। প্রাণের অর্থ জানে ছেলেটা। প্রবীণ শেখ চাইলেন স্ত্রীর দিকে। অদ্ভুত এক ব্যথার কিঞ্চিত আভাস পেলেন। মনে পড়ল বোন তার ছেলের জন্য প্রস্তাব দিয়েছিল তার প্রাণের বিয়ের। নিঃশ্বাস ভারী হলো দাম্ভিক প্রবীণ শেখের। তার মেয়েরা কি অনেক বড় হয়ে গেল? এই তো সেদিন হলো স্রোত, 2 দিন পর তার বিয়ে। আর তার প্রাণ? কত আতঙ্ক, কত কষ্ট করে মেয়েটা 7 মাসের সময় পৃথিবী দেখলো। মেয়েটাকে নিয়ে তারা এত আতঙ্কে ছিল, বাঁচবে কিনা তার নিশ্চয়তা ছিল না। সে মেয়েও তাহলে পরিণয়ক্ষণ ঘনিয়ে আসছে বুঝি। প্রবীণ শেখের শখ করে ছোট মেয়ের নাম দিয়েছিলেন প্রাণ। এখন অবধি নিজে ছাড়া কাউকে এই নামে ডাকতে দেয়নি। আজ এই নামে ভাগ বসালো অন্য এক পুরুষ, যে পুরুষকে তারা তার মেয়ের অর্ধাঙ্গ করার জন্য ভাবছে। মেয়েরা এত তাড়াতাড়ি বড় হয় কেন? কেন তাদেরই পাঠিয়ে দিতে হয় অন্যের বাড়ি? কেন সারা জীবন বুকে আগলে রাখা যায় না? আকাশ যখন বৃষ্টি আসার তোড়জোড় শুরু করেছিল, ঠিক তখন তৈরি হলো নোঙর। আকাশ তখন নিকষ কালো। আজ না গেলে সময় নেই আর, তাই বৃষ্টি আসলেও যেতে হবেই। বৃষ্টি আসবে কখন জানে না, তবে আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন।
কালো একটা চুড়িদার পরলো নোংর, চুলগুলো খুলেই রাখলো, ভিজে আছে এখনো। ঘড়ির কাঁটায় 3টে বাজে তখন। নিচে নামলো নোংর। রুদ্র সে তখন থেকে অপেক্ষা করছে। মায়ের কাছে গেল নোংর বলতে, বলে বের হতেই রুদ্ধর দিকে এগিয়ে এলো, মিনমিনিয়ে বলল। ইস, অনেকক্ষণ অপেক্ষা করলাম তাই না? রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে নোঙরের পানে। মেয়েটা মাত্রাতিরিক্ত সুন্দরী, একদম বুকে গিয়ে লাগার মতন। দেখলেই থমকায় হৃদয়। রুদ্র গভীর চোখে তাকিয়ে আছে, কেমন অদ্ভুত শীতল তার দৃষ্টি। অতঃপর বলল, আপনার জন্য আমি আমরণ অপেক্ষা করতে রাজি মেয়ে। এটুকু সময় তো খুবই স্বল্প। বুঝলো না নোঙর। মাঝে মাঝে এই লোকটার যে কি হয় সে বোঝে না। তবে লোকটার কথাগুলো যেন হৃদয়ে কম্পন ধরায়। কথার মর্মার্থ সে না বুঝলেও হৃদয় যেন অবগত এই বিষয়ে। রুদ্ধ এগোবে ঠিক তখনই মনে পড়ল গাড়ির চাবি আনতে ভুলে গেছে। উপায় না পেয়ে সে ফের ছুটলো চাবি আনতে। ঠিক তখনই বাড়িতে প্রবেশ করলো শ্রাবণ। উঠোনের মাঝে গাড়ি ভর্তি সরঞ্জাম। বেশ তাড়াহুড়োতে আছে মনে হচ্ছে। নোঙর এগিয়ে গিয়ে বলল, তোরি আপা আসেনি? ওর না তোমার সাথে আসার কথা ছিল? শ্রাবণ সরঞ্জামগুলো কোথায় রাখবে দেখাচ্ছিল। ঠিক তখনই প্রশ্ন করলো নোঙর। মেয়েটার সাথে আজ সারাদিন দেখা হয়নি। শ্রাবণ ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এই তো এক্ষুনি। আবার যাবো, এখানেও জিনিসপত্র আছে, কিছু একে সহ নিয়ে আসবো। বলতে বলতে নোঙরের পানে তাকালো শ্রাবণ। ভ্রু কুঁচকে এলো তার। শুধালো, এমন তৈরি হয়ে কোথায় যাচ্ছিস? ওমা, তোরা এখনো যাসনি? তাড়াতাড়ি বের হবি তো, বৃষ্টি আসলো বলে। রুদ্ধ কোথায়? নোঙর ফুপিমার দিকে তাকিয়ে বলল, এক্ষুনি বের হব ফুপিমা। রুদ্র ভাই গাড়ির চাবি আনতে গেছেন। শ্রাবণ এখনো তির্যক চাহনিতে তাকিয়ে আছে। নোঙর রুদ্ধের সাথে কোথাও যাচ্ছে? কোথায় যাচ্ছে? এতদিন তো সে নিয়ে যেত, আজ তাহলে রুদ্ধ কেন? ফের শুধালো। কোথায় যাচ্ছিস? নোঙর বলল, সদরে যাচ্ছি, ভাইয়া শপিং মলে কিছু কেনাকাটা বাকি ছিল। নিমেষে যেন শ্রাবণের মন রাগে টইটুম্বুর হলো। ক্ষুব্ধ হলো সে, তবে ক্ষোভ প্রকাশ করলো না। সংযত করলো নিজেকে। রুদ্ধ ভাইয়ের সাথে কেন যাচ্ছে নোঙর? এতদিন তো শ্রাবণের সাথে যেত। শ্রাবণ পছন্দ করে সব এনে দিত তাকে। তাহলে আজ কেন অন্য কেউ? শ্রাবণ ধাতস্থ করলো নিজেকে। শান্ত কণ্ঠেই বলল, তোর সদরে যাওয়ার ছিল, আমায় বলতি, আমি নিয়ে যেতাম। ভাইয়াকে কেন জ্বালাচ্ছিলি? বেচারা বেড়াতে এসেছে, রাস্তাঘাট ঠিক মতো চিনেও না। এর মাঝে নামলো রুদ্ধ। শ্রাবণের কথার ধরন মাঝে মাঝে অদ্ভুত লাগে রুদ্ধের। রুদ্ধ শ্রাবণের কথার প্রেক্ষিতে বলল, আরে, হাইপার হচ্ছিস কেন? আমি ঠিক আছি। তাছাড়া বাড়িতেই তো বসেছিলাম। চিন্তা করিস না, আমি চিনি এখানকার মলগুলো। শ্রাবণ যেন রুদ্ধর কথা কানে নিল না। নোঙরের পানে তাকালো। নোঙর বেশ খুশি খুশি মেজাজে আছে। মেয়েটা এত খুশি হচ্ছে কেন? শ্রাবণের সহ্য হয় না। অতঃপর শ্রাবণ কিছু না বলেই হনহন করে ওপরে চলে গেল। তরি বসে আছে কলেজের পাশেই একটা ছোট পার্কের বেঞ্চিতে। অপেক্ষারত হয়ে তাকিয়ে আছে অনিমেষে। এখনো সে প্রত্যাশায় ঠায় বসে আছে। মন বলছে, এই তো লোকটা এসে পড়লো বলে। সেই মায়া জড়ানো বদনখানা নিয়ে। লোকটা তো তাকে মিথ্যে বাসনা দেবে না। গুরুম গুরুম শব্দে কেঁপে উঠছে ধরণী। কাঁপছে তরির তনুও। তরিকে যখন সকালে কলেজে ছাড়তে এলো তখন শ্রাবণী জিজ্ঞেস করেছিল। ফিরবি কখন? তরি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছিল, আজ রেজাল্ট দিবে, ছুটি নেওয়ারও আছে। কলেজের কাজ শেষ হয়ে আশেপাশে আমার কিছু ফ্রেন্ডের বাড়ি আছে, আপুর বিয়ের কার্ড নিয়ে নিয়ে ওদের বাড়িতে যাবো একটু। ফোনে বলছিলাম আগেই, এখন কার্ডটা দিয়ে আসবো। যেতে যেতে দুপুর তো হবেই। শ্রাবণ তখন নিজ থেকেই বলেছিল। কাজ শেষ করে আমায় কল করবি, আশেপাশেই আছি আমি, একসাথে ফিরবো। খানিকটা অবাক হয় তরি। শ্রাবণ নিজ থেকে তার প্রতি এতটা দায়িত্ববোধ দেখায়নি কখনো। একসাথে ফিরবো কথাটাই যেন কেমন টান খুঁজে পেল তরি। নয়তো তার অনুভূতি জর্জরিত মনই বেশি ভাবছে বোধহয়। অনুভূতি জর্জরিত মনে যেন আরো অনুভূতিরা বীর করে, সুখানুভূব হয়। কেমন জানি হয়ে যায় তরি, যে যেন আজ সব থেকে সুখী মানুষ। তরির কাজ শেষ হতে 1:30 বাজে। শ্রাবণের বলা জায়গায় এসে বসে। এখানে এসে ফোন করে শ্রাবণকে, কিন্তু ধরে না শ্রাবণ। অনেকবার রিং হয়, তারপর কেটে দেয়। ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছিল তরি। ভাবলো হয়তো ব্যস্ত তাই ধরছে না। কত কাজ এখন তার। কিন্তু ঘন্টা পেরোয় শ্রাবণের খবর পাওয়া যায় না কোনো। এই পর্যন্ত মনে হয় 1000বার কল করা হয়ে গেছে, কিন্তু লোকটা ফোন তোলে না। তবু আশায় বসে রয় সে। শ্রাবণ আসবে, তাকে নিয়ে যাবে। ওদিকে অম্বর বারংবার গর্জন তুলছে। চারদিক অন্ধকার হয়ে আসছে। সময় পেরিয়ে 5:30 বাজতে চলল।
মেয়েটা এখানে ঠায় বসে রইল। অপেক্ষারত মন যেন নিমেষে বিষিয়ে গেল। তীব্র অভিমান ভর করলো। এদিকে কয়েকবার তার মা কল করেছে, রাগে দুঃখে মায়ের কলও ধরেনি। আজ যেন মেদিনী বড়ই বেপরোয়া হলো। ক্ষুব্ধ হলো, তীব্র তুফানের তাণ্ডব শুরু হলো। বাতাসের বেগ বাড়ল। এখানে বসে থাকা যেন দায় হলো। ইতিমধ্যে জনমানব শূন্য হলো জায়গাটা। ফের বড় মা ফোন করলো। এবার আর কাটলো না, ধরলো তরি। তারাও তো চিন্তা করছে হয়তো। এই কথা তো প্রায় ভুলেই বসেছিল। ফোন তুলতে ওপাশ থেকে কণিকা চিন্তিত স্বরে বলল, 5টা বাজতে কোথায় তুই মাম্মা? বাইরে তো অনেক ঝড়, এখনো বাড়ি ফিরিসনি কেন? কোনো সমস্যা হয়েছে? কোথায় আছিস বল, একা আসতে পারবি নাকি তোর আব্বুকে পাঠাবো? তরি ফুপিয়ে উঠলো খানিকটা। বড় আব্বু কেন আসবে? শ্রাবণ আসার কথা ছিল তো। সে তো অপেক্ষা করে আছে সেই 1:30টা থেকে। লোকটা কোথায়? লোকটা ঠিক আছে তো? তরি ফুপিয়ে উঠতেই কণিকা ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ওমা, কাঁদছিস কেন? কোথায় তুই? ভয় পাচ্ছিস? তোর না দুপুরে বাড়ি ফেরার কথা ছিল? আমি তোর বড় আব্বুকে পাঠাচ্ছি, কোথায় তুই বল? তরি ধাতস্থ করলো নিজেকে। টুপটাপ গড়িয়ে পড়লো আখিদয় থেকে নোনা অবাধ্য পানি। বলল, শ্রাবণ ভাই কোথায় বড়ম্মা? উনি তো বলেছিল আমাকে নিয়ে যাবে, আমি ওনার অপেক্ষাই করছিলাম। কণিকা চমকালো খানিকটা। শ্রাবণ তো এসেছে সেই 3টে বাজে। কোথায় ছেলেটা তো কিছু বলল না। মেয়েটা এতক্ষণ অপেক্ষা করছিল। কণিকা বলল, শ্রাবণ তো ঘরে মা, ও তো সেই 3টায় এসে ঘরে দৌড় দিয়েছে, আর নিচে আসেনি। তরি থমকালো। লোকটা বাড়িতে? কই? লোকটা যে তাকে অপেক্ষা করতে বলল, কি করে পারলো এমন? একটা বারও কি মনে হলো না মেয়েটা একা আছে? আর ফোন কেন তুললো না? তরি নীরব রইল। আশেপাশে দৃষ্টি পড়ালো তীব্র হাওয়া, আর মাঝে মাঝে ফোঁটা ফোঁটা বৃষ্টি আসছে। ঝড় হচ্ছে, ঝড়। সে ঝড় শুধু বাইরে না, তরির মনেও। এর মাঝে কণিকা বলল, কোথায় আছিস বল? তোর মা ফোন দিচ্ছে, তুলছিস না কেন? চিন্তা হয় তো মা এমন কেউ করে? আমি তোর বড় আব্বুকে পাঠাচ্ছি। তরির অভিমান বাড়ল। লোকটার জন্য কতগুলো মানুষকে সে চিন্তায় ফেললো। তরি স্বাভাবিক কণ্ঠে বলল, পাঠাতে হবে না বড়ম্মা, আমাকে বলো চিন্তা করতে হবে না, আমি দেখিনি ফোন, আর আমি একাই আসতে পারবো। বলে রাখলো তরি। এখানে আর বসলো না, বেরিয়ে এলো। আশেপাশে কোনো রিক্সা বা গাড়িও নেই, ফিরবে কি করে এখন? দিক দিশা না পেয়ে এই ঝড়ের মাঝেই হাঁটা ধরলো। তরি বাড়ি ফিরল বিষণ্ণ হৃদয়ে। তখন আর তীব্র বাতাসও নেই। প্রকৃতি তখন শান্ত ও অচঞ্চল। তবে তাণ্ডব চলছে তার মনে। তাকে কেন মিথ্যা আশ্বাস দিল শ্রাবণ ভাই? এতক্ষণ একজনকে বসিয়ে রাখার মানে কি? একটা মেয়ে এতক্ষণ তার কথাই অপেক্ষা করে বসে আছে। তা কি তার মস্তিষ্কে ছিল না? সে তো অযাচিত আশ্বাস চায়নি। সে ফেরার কথা জিজ্ঞেসও করতো না। শ্রাবণ তাকে নিয়ে গেছে, ওইটুকুই তার কাছে অনেক ছিল। তরি এসেই বাড়ির উঠানে শ্রাবণকে পেল। গম্ভীর চিত্তে কাজের লোকদের কাজ বোঝাচ্ছে। তরির মা মহিমা সহ বাকি সবাই এখানেই ছিল। মহিমা এগিয়ে এসে মেয়ের উদ্দেশ্যে বলল, কিরে মা, এত দেরি হলো কেন? ফোন কেন ধরছিলি না? চিন্তা হয়তো, বুঝিস না? তরি মায়ের কথার উত্তর দিল না। সরাসরি শ্রাবণের কাছে গেল, সবার সামনে। অপ্রসন্ন কণ্ঠে বলল, আপনি জাননি কেন? আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তরির কথায় তরির পানে তাকালোও না শ্রাবণ। তার আর মন মেজাজ ভালো না, তাই মামিদের সামনে যা তা বলে দেবে তা সে চায় না। শ্রাবণ নোংরে যাওয়ার ব্যাপারটা স্বাভাবিক নিতেই পারছে না। তরি ফের বলল, একটা মেয়েকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখে আপনার খারাপ লাগে না শ্রাবণ ভাই? আমি তো বলিনি আমি আপনার সাথে আসবো। আপনিই তো অপেক্ষা করতে বললেন, ফোনটাও ধরলেন না। ফোন ধরে অন্তত বলা যেত না আপনি আসতে পারবেন না? ফস করে নিঃশ্বাস নিল শ্রাবণ, রাগে দৃষ্টিতে তাকালো। অতপর রুষ্ট কণ্ঠে বলল, থাপড়ে একেবারে কান লাল করে দিব। এত কথা শোনাচ্ছিস কেন? দাঁড়াতে বলেছি, তাই তাই নাকি? মহাভারত অশুদ্ধ করে ফেলেছিলাম? তোকে যে নিয়ে আসতেই হবে এটা তো বাধ্যতামূলক না। যখন দেখছিলি ফোন ধরছিলাম না, চলে আসতে পারলি না? তোদের চাকর পেয়েছিস আমায়? হ্যাঁ, বলেছি বলে নিয়ে আসতেই হবে, নয়তো কথা শোনাবি। যত সব মেলোড্রামা। বলে গটগট পায়ে প্রস্থান করলো শ্রাবণ। তরি সহ সবাই যেন তাজ্জব বনে গেল। মিতা নিজের ছেলের এহেন কাণ্ডে অবাক না হয়ে পারল না। ছেলে আকস্মিক রাগলো কেন? তার উপর মেয়েটাকে যা তা শুনিয়ে দিল। মিতা কণিকা এগিয়ে এলো তরির দিকে। মিতা ছেলের হয়ে অনুতপ্ত। সে বলল, ওর কথায় কিছু মনে করো না ভাবি। দুপুর থেকে ছেলেটার কি যেন হয়েছে, আজ খায়ওনি।
মহিমা এগিয়ে এসে ননদের উদ্দেশ্যে বলল, আরে ছোট আপা, এমন করে বলছো কেন? ছেলেটা হয়তো কোনো কারণে রেগে রাগ সামলাতে না পেরে ওর উপর ঝাড়ছে। আর তুই তোরই ছেলেটাকে জ্বালাচ্ছিস কেন? পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করা যেত না? দিলি তো ছেলেটাকে রাগিয়ে। তরি এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো এটা? শ্রাবণ এমন করলো কেন? তরিও কাউকে কিছু বলল না, দৌড়ে নিজের ঘরের দিকে গেল। লাল টুকটুকে একটা শাড়ি যেখানে নজর আটকালো নোঙরের। বেশ আদুরে স্পর্শে ছুঁয়ে দিল শাড়িটি। সফট জর্জেটের কারচুপি ওয়ার্ক করা শাড়ি। আয়নার সামনে গিয়ে বেশ আগ্রহ নিয়ে শাড়িটি নিজের গায়ে দিয়ে দেখল নোঙর। এর মাঝে মেয়েলি কণ্ঠে কেউ বলল, আপনার উপর বেশ মানিয়েছে তো শাড়িটি। ভাইয়াকে বলে আপনি নিতে পারেন শাড়িটি। তখন রুদ্ধ ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। মেয়েটির কথায় খানিকটা তাকালো। মামি ফোন করেছিল ঠিক মতো পৌঁছেছে কিনা তারা তা জানার জন্য। মেয়েটি এক কাণ্ড করলো, শাড়িটি নিয়ে নোঙরের মাথায় জড়িয়ে দিল। লাল টুকটুকে বউ যেন দাঁড়িয়ে আছে। রুদ্রের হৃদস্পন্দনের গতি বাড়ল। এই হৃদয়টা যেন কিঞ্চিত ছুতো পেলেই টালমাটাল হয়ে পড়ে। ষোড়শী এক নারীর প্রেমে পড়ে যেন সব বেহায়া বেপরোয়া হলো। কি অদ্ভুত এক কাণ্ড! বিয়ে করবে না বলে মায়ের সাথে ঝামেলা করলো, শেষে কিনা সেই মেয়েরই প্রেমে পড়লো। সৃষ্টিকর্তার পরিকল্পনা বড়ই অদ্ভুত এবং সুন্দর। ভাবনার মাঝে কর্ণপাত হলো রিনরিনিয়ে মিষ্টি কণ্ঠ। না না আপু, আমি নেব না এটা। আমি নতুন বউ নাকি? এ শাড়ি পরবো কেন আমি? বলে শাড়িটি রাখলো নোঙর। অতঃপর রুদ্রকে ইশারা করে বের হতে বলল। কিন্তু মন পড়ে রইল এই শাড়িতেই। এই লাল শাড়ি এখন সে নিয়ে কি করবে? সে তো আর বিয়ের করে না। এটা নিলে মা বকবেও। মাকে কত করে বলে গায়ে হলুদের জন্য সবার সাথে মিলিয়ে শাড়ি কিনিয়েছে। তাছাড়া এমনিতেই রুদ্র কতগুলো কেনাকাটা করে দিল। তার মায়ের দেওয়া টাকা নিলই না। রুদ্র খেয়াল করলো ব্যাপারটা, বলল না কিছু। নোংরের কেনাকাটা করতে প্রায় 2 ঘন্টা লাগলো। জীবনে রুদ্ধ নিজের মায়ের সাথে মলে যায়নি, এই প্রথম কোনো মেয়ের সাথে এলো রুদ্ধ। এখান থেকে বের হতে হতে সন্ধ্যা নামলো। আকাশ এখন ফকফকে ঝকঝকে, তবে শীতল হাওয়া বইছে, সেই হাওয়া নোঙরের আদলও ছুঁয়ে দিচ্ছে। বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত যেমন সুন্দর, মেঘ কাটার পরবর্তী মুহূর্ত তেমন সুন্দর, স্বচ্ছ স্পষ্ট এবং শীতল। এই প্রথম নোঙর বোন কিংবা বাবা মাকে ছাড়া একা বেরিয়েছে, এবং মা নিজেই পাঠিয়েছে। আকস্মিক চুলে টান পড়ায় ভাবনার সুতো কাটলো নোঙরের। এর মাঝে গায়েটাও বেগ কষল। পাশে ফিরে তাকাতেই ভরকালো নোঙর। তার চুলখানা আটকে আছে রুদ্ধ শার্টের হাতার বোতামে। তাই ছাড়ানোর চেষ্টা করছে রুদ্ধ, কিন্তু তার চুল ওখানে গিয়ে আটকালো কি করে? সহসা মনে পড়লো বৃষ্টি না থাকলেও বাতাসের বেগ ভালোই ছিল, আর তার চুলগুলো আজ খুলে রেখেছিল, ভেজা ছিল বলে। ভীত চোখে তাকালো নোঙর, ভাবলো রুদ্ধ কিছু বলবে। নোঙর আমতা আমতা করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। নোঙরের ভীতি থেকে হাসলো রুদ্ধ। মেয়েটা এর মাঝে চুল নিয়ে টানাটানি শুরু করলো, এক প্রকার ছিঁড়ে তারপর যেন বের করবে। রুদ্ধর ব্যাপারটা মন্দ লাগলো। সে প্রথমে নরম সুরেই বলল, তুমি ছাড়ো, আমি খুলছি। কিন্তু নোঙর শুনল না। নিজের চুল নিয়ে সে ব্যাপক বিরক্ত। বড় চুল থাকার এই এক সমস্যা, এখানে গিয়ে আটকায় ওখানে গিয়ে আটকায়। নোঙর চুলটা এমনভাবে টানাটানি করছে, খোলার চেয়ে বেশি জটলা পাকিয়ে আসছে। রুদ্ধ এবার অসন্তুষ্ট হলো। মেয়েটা কথা শোনে না কেন? খানিকটা কঠোর স্বরে বলল, আহা, টানছো কেন? ছিঁড়ে যাচ্ছে তো। ছাড়ো, আমি খুলছি। সব কিছুতে বেশি পাকামো। অমনি মলিন হলো নোঙরের মন। অপ্রসন্নতা আষ্টে পৃষ্ঠে ধরল। মুখ ফুলিয়ে অভিমানিনী অভিমান করে রইল। রুদ্ধ খুলল সন্তর্পণে। নোঙরের পানে তাকালো। মেয়েটা বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে আছে। ব্যাপারটা অস্বাভাবিক কিছু না। এই বয়সটা এমনই, কিছু হলেই অভিমান হয় তাদের। রুদ্ধ নৈশব্দে হাসলো, বলল, বাহ, তুমি বাচ্চাদের মতো অভিমানও করতে জানো। উত্তর দিল না নোঙর। চুপটি করে রইল। মৌনতা তার ভীষণ প্রিয় আজ। রুদ্ধ ফের বলল, তুমি কি আপুর থেকেও ছোট? না মানে, কথায় কথায় সবার সাথে এমন অভিমান করো যে। এবারও নোঙর কথা বলল না, তবে চোখ রাঙালো। লোকটা বড়ই অভদ্র। তাকে কেন বাচ্চা বলছে? আপার বিয়ের দিন সে 17 বছরে পা দেবে। এখন কি সে ছোট আছে নাকি? আশ্চর্য। রুদ্ধ হাসলো আবারও। গাড়ি চালাতে মনোযোগ দিল। 2-1 মিনিট পথ পাড়ি দিতেই ফের থামালো গাড়িটি। কি যেন কি ভাবলো রুদ্ধ, আকস্মিক শুধালো, চা খাবেন প্রাণ? নোঙর ফরকালো।
সে রাগ করেছে তাকে এখন কিনা চা খাওয়ার কথা শোনাচ্ছে। বড়ই বিচিত্র মানব। তবে নোংর একটা জিনিস লক্ষ্য করেছে, ভদ্রলোক তাকে মাঝে মাঝে আপনি আগে করেন। নোংর মৌনই রইল। নোংরের উত্তরের আশা না করে রুদ্ধ নামলো, সাথে নোংরের হাত ধরেও নামালো। নোংর বুঝলো না কিছু। নোংর এবার কৌতূহল নিয়ে বলল, আহা করছেন কি, বাড়ি যাবেন না? রুদ্ধ প্রশস্ত হাসলো, অদ্ভুত ওই নজর কাড়া হাসি। সেই হাসি নোংরের হৃদয়েও কম্পন ধরালো। রুদ্ধ বলল, বাড়ি তো যাবই, একটু দেরি হলে খুব কি ক্ষতি হবে? চলুন হাঁটি। কি অদ্ভুত আবদার, নাকি আদেশ ছিল বুঝলো না। হিমেল হাওয়া বইছে, শীতল ভীষণ পরিবেশ। অদূরেই একটা চায়ের টং দূর থেকে বেশ সুন্দর দেখাচ্ছে। পুকুর ঘেঁষে টংটি, পুকুরের মাঝে ভাসমান বসার জায়গাও রয়েছে। ওখান থেকে ভেসে আসছে গানের সুর। ওহে কি করিলে বলো, পাহিব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে। কি আশ্চর্য! টঙের মালিক রুদ্ধর মনের কথা বুঝলো কি করে? হেঁটে হেঁটে টং অব্দি এলো নোঙর রুদ্ধ। নোঙরের মন্দ লাগছে না, তবে অভিমান এখনো চওড়া। বাচ্চা কেন বলবে তাকে? চা আর চিকেন কাটলেট অর্ডার দিয়ে ভাসমান বসার জায়গাটায় বসলো দুজন। লোক খুব কম, বোধহয় বৃষ্টি হয়েছে তাই। আকাশে ফের মেঘমালা ভাসছে। নোঙর হেঁটে হেঁটে দেখলো আশপাশটা। এমন বের হওয়া হয়নি কখনো, তাই হয়তো ভালো লাগছে। মুক্ত লাগছে নিজেকে। এর মাঝে কর্ণপাত হলো শান্ত স্বর। কথায় কথায় বাচ্চাদের মুখ ফোলানোর স্বভাবটা ধরে রাখবেন মেয়ে, আমার অভিমানিনী বেশ পছন্দের। লোকটা ইনিয়ে বিনিয়ে আবার তাকে বাচ্চা বলল। নোঙর বলল, আমি বাচ্চা নই। বাচ্চা বলবেন না, খবরদার। আর আমি ইচ্ছে করে আপনার শার্টে চুল লাগিয়েছিলাম নাকি? শুধু শুধু ধমকাচ্ছিলেন। নোঙরের কথার মর্মার্থ এবার বুঝলো রুদ্ধ। তার মানে মেয়েটা ভাবছিল তার শার্টে চুল লাগায় সে ওভাবে ধমকেছে। মেয়েটা আসলেই বাচ্চা। রুদ্ধ শীতল দৃষ্টিতে তাকালো। সহসা খানিকটা চেয়ার এগোলো, ফিসফিসিয়ে বলল, আমি আমার শার্টে চুল লাগাই ধমকাইনি মেয়ে, কোনো কিছুর প্রতি অযত্ন আমার পছন্দ না বলেছিলাম। আর আপনি আজও তাই করেছেন, যা আমার তা নিয়ে আমি অযত্ন বরদাস্ত করি না। আলো ফুটেছে এই ঘন্টাখানেক হলো। আজ আকস্মিক আঘাত থাকতেই ঘুম ভাঙে নোঙরের। আর একবার তার ঘুম ছুটে গেলে ঘুম আর ধরাই দেয় না। তখন বিছানায়ও তার মন সায় দেয় না। কাল এসেছে রাত 8টা বাজে। বাইরে খেয়েছিল, তাই পেট ভরাই ছিল। তারপর সবাই মিলে আড্ডা দিয়েছিল 2:30 অবধি। সেখানে রুদ্ধও ছিল। 2:30 এসে ঘুমালো। ঘুম ছুটলো আবার 4:30। আপার বিয়ে নিয়ে সে খুব বেশি উত্তেজিত আজকাল, তাই ঘুমও আসে না। ঘুম ভাঙতেই তনু মন যেন বিছানা ছাড়ার জন্য আনচান করতে থাকে। তখন বাধ্য হয়ে উঠতেই হলো। উঠে প্রথমেই ছাদে গিয়েছিল। কাল রাতেও 1টা থেকে বেশ ঝড় হয়েছিল। ছাদে পুরোটাই প্যান্ডেল করা হয়ে গেছে। প্যান্ডেলে রশি রেডের সাথে থাকায় কিছু হয়নি, তবে তার শখের গাছগুলো উড়িয়ে নিয়েছে। কয়েকটা টব তো ওপাশে পড়েছিল। এখন গাছ ঠিকঠাক করে দিল নোঙর। হাত ধুয়ে ছাদেই পায়চারি করছিল। তখনও আবছা আবছা আধার, ঠিক সে সময় কর্ণকুহরে বাজলো চেনা কণ্ঠ। বাইরে হাঁটতে যাবেন প্রাণ? খানিকটা কেঁপে উঠল নোঙর। আকস্মিক কেউ যদি এসে ভালো মন্দ কিছু না বলে, নিজের অস্তিত্ব জানান না দিয়ে এমন বলে, তাহলে কে না ভয় পাবে? বুকে থুতু ছুটিয়ে পেছন ফিরে রুদ্ধকে দেখতেই রাগ মিশ্রিত কণ্ঠে বলল, মানে কখন কি বলতে হয় আপনি তাও জানেন না? বলে ফস করে নিঃশ্বাস নিল। লোকটা বড়ই অদ্ভুত। আকস্মিক আকস্মিক কথা বের হয় মুখ থেকে তার। কথা বললে ভুল হবে, আবদার। লোকটা বেশ কম কথা বলে, একেবারে বেছে বেছে যাকে বলে। তারপর এমন এমন সময় এমন কথা বলে, একেবারে অনাকাঙ্ক্ষিত। এই যেমন এখনই মানুষ এসে ভালো মন্দ জিজ্ঞেস করে, তারপরে না বা আবদার জুড়ে দেয়। বড়ই অদ্ভুত মানুষ। রুদ্র হাসলো, তারপর আবার বলল, না জানি না, আপনি না হয় শিখিয়ে দিবেন সময় করে। এখন চলুন। ফের অবাক হলো নোঙর। লোকটাকে তার মন্দ লাগে এমন না, তবে সে যেন একেবারেই ভিন্ন। আর তার আবদারগুলোও একেবারেই ভিন্ন, যা ফেলতে ইচ্ছে করে না।
উপায় না পেয়ে হাঁটা ধরল নোঙর। সঙ্গ দেওয়া ছাড়া আর উপায় ছিল না যে। এই মানুষটাকে কেন যেন নোঙর ফেরাতে পারে না। বৃষ্টি স্নাত ভেজা ঘাসগুলো মসৃণ হয়ে আছে যেন। রুদ্ধর মনে ভেজা ঘাসের মতোই সিক্ত হয়ে আছে। ভেজা প্রকৃতি, চারপাশে শীতল হাওয়া বইছে, মাঝে মাঝে কোকিলের মিষ্টি কণ্ঠ শোনা যাচ্ছে। রুদ্ধর পাশে হাঁটছে নোঙর, মাথায় নতুন বউদের মতো ঘোমটা টানা, কাজল বরণ আখিচোরা এদিক ওদিক পর্যবেক্ষণ করে চলেছে। মাঝে মাঝে মুখ নাড়িয়ে রুদ্ধকে এটা ওটা দেখাচ্ছে, বলছে। মেয়েটার সাথে থাকলে হৃদয় যেন উথাল শুরু করে। মনে হয় সময়টা থমকা এখানেই। এই যেমন এখন দুরু দুরু করছে। মেয়েটা যেন পুরোপুরি মায়ে মোড়ানো। এই সকালটা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তবে বিপত্তি ঘটলো কিছু দূর যেতে। নোঙর না বুঝতেই পা দিল কাদামাটির মাঝে। পাটা পুরো ভেজা কাদায় চিপকে হয়ে গেল, সাথে জুতোটাও। নাক ছিটকে ঠোঁট উল্টিয়ে পায়ের দিকে তাকিয়ে বলল। ইস, এবার কি হবে? নোঙরের ঠোঁট উল্টানো দেখে হাসি পেল রুদ্ধের। রুদ্ধ ভাবল কিছু, তারপর হাত ধরে বলল। চলো আমার সাথে। নোঙর বুঝলো না কিছু, তবে অনুসরণ করলো রুদ্ধকে। বাড়ির কাছাকাছি পুকুর পাড়ে এলো রুদ্ধ, সাথে নোঙরও। নোঙর ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করছে লোকটা কি করতে চলেছে। কিছু বলবে সে, তার আগেই রুদ্ধ বলল। এখানে বসো চুপচাপ। রুদ্ধ কথা অনুযায়ী ঘাটের সিঁড়িতে বসলো। নোঙর আকস্মিক সে বসে পড়ল নোঙরের পায়ের সামনে। থতমত খেলো নোঙর, হড়বড়িয়ে বলল। আহা, করছেন কি রুদ্র ভাই? উঠুন উঠুন। রুদ্ধ বলল। জুতোটা খুলো বলছি। এত কথা বলো কেন? মুখ ফুলিয়ে জুতাখানা খুলল নোঙর। এবার রুদ্ধ তখনই ফের বিস্ময়কর কাণ্ড করল। সযত্নে প্রেয়সীর চরণ স্পর্শ করলো দ্বিতীয়বারের মতন। আগলে নিয়ে পানিতে রাখলো। বেশ যত্ন করে নিজের হাতে কাদাগুলো ধুয়ে দিল। নোঙর যেন বাকরুদ্ধ, নির্বিকার, স্তব্ধ। হৃদয়টা যেন এই দৃশ্য দেখে অদ্ভুতভাবে বিগলিত হচ্ছে। এত যত্ন কি তার প্রাপ্য? মানুষটা এত যত্ন করে কেন তার? একটা মানুষ এতটা অহংকারহীন হয় কি করে? রুদ্ধ এবার নোঙরকে আরো অবাক করে দিয়ে তার জুতোটা নিয়ে ধোয়ার চেষ্টা করলো, কিন্তু জুতোটা মখমলের ছিল। ঘরের জুতা পরে যে নোঙর বেরিয়ে পড়েছে তা খেয়াল করেনি। জুতা পরিষ্কার করতে ব্যর্থ হওয়ায় রুদ্ধ বলল। তোমার এই জুতাটা পরিষ্কার হচ্ছে না। তুমি বরং আমার জুতাটা পরো। এটা বাড়ি গিয়ে ধুয়ে দিও ভালো করে। বলে নিজের পায়ের জুতোটা খুলে দিল রুদ্ধ। নোঙর এবার যেন অবাকে চরম পর্যায়ে। সে পরতে রাজি হলো না জুতোটা, কিন্তু রুদ্ধের বাক বিতর্কের পর অগত্যা পরতেই হলো। লোকটার সাথে সে কখনো পারবে না। রুদ্ধ জুতা পরে খিলখিলিয়ে হাসছে নোঙর, কারণ তার পা এতই ছোট, জুতার অর্ধেকও হয়নি। লোকটাও তো কত লম্বা, তাকাতে হলে মাথা উঁচু করে তাকাতে হয়। রুদ্ধ দেখে যাচ্ছে কখন থেকে। রুদ্ধ এবার দমিয়ে রাখতে পারল না নিজেকে। নোঙরের গাল টেনে চুলটা এলোমেলো করে দিল। তাতে যেন থম মেরে গেল মেয়েটা। চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। রুদ্ধ তা দেখে প্রসন্ন কণ্ঠে বলল। চলো বাড়ি ফেরা যাক। সারা রাত বৃষ্টির পর ফকফকে ঝকঝকে আকাশ। তবে বিভা বসুর উত্তপ্ত রূপ আজও বোধহয় মেদিনীতে দেখা দেবে না। বিভা বসু আজ উত্তাপ না ছড়ালেও মেঘের ছিটে ফোঁটাও নেই অম্বরে। মানুষ বলে যাদের জন্ম বৃষ্টিতে তাদের বিয়ে এবং মৃত্যুকালীন সময়ও নাকি বৃষ্টির দেখা মেলে। কথাটা কতটা সত্যি তা জানেন না প্রবীণ শেখ। তবে তার মেয়ের জন্মের সময় তুমুল ঝড় বৃষ্টি ছিল। ইদানিং যা দেখছে তা দেখে মনে হচ্ছে মেয়ের বিয়েতেও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বড় মেয়ের বিয়ে বলে কথা, প্রবীণ শেখের বরাবরই ইচ্ছে ছিল মেয়েদের বিয়ে ধুমধাম করে দেবে। তার বাবা প্রলয় শেখ কোনো কনভেনশন হলে বিয়ে হবে তা পছন্দ করেন না। বৃষ্টির অবস্থা থেকে বাবাকে জানিয়েছিল কথা, কিন্তু তার বাবা শুনতে নারাজ। সে সাফ সাফ জানিয়েছে। বৃষ্টি যেন অনুষ্ঠান নষ্ট না করতে পারে এমন অনেক উপায় আছে। টাকা খরচ করে সেসব করো। আমার নাতনির বিয়ে আমার ভিটেতেই হবে। প্রবীণ শেখ কিংবা রবীন শেখ কেউই বাবার কথা নড়চড় করেন না কখনো। অগত্যা সে বাড়িতেই অনুষ্ঠান হবে। কাজ প্রায় শেষের দিকে, টুকটাক বাজার ছাড়া তেমন কোনো কাজই নেই। ভাই ভাগ্নি বন্ধুরা তাকে এতটা সাহায্য করছে, সবকিছু সহজ মনে হচ্ছে। কিন্তু সবকিছুর মাঝে কোথায় যেন গিয়ে আটকায় সে। কিঞ্চিত যন্ত্রণা বুকে ধরা দেয়। তার মেয়ে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, সে এখন থাকবে কি করে? সকালে উঠে মেয়েদের ঘুম থেকে ডাকা তার যেন নিত্য নৈমিত্তিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ 23 বছর যাবৎ এই কাজ সে করে আসছে। ভোরে উঠে তার স্রোতের হাতে চা খাওয়া, কোথাও যাওয়ার আগে মেয়েদের মুখ না দেখলে যেন তার সেই কাজ ভালোই হয় না। রাতে এসে তার মেয়েদের যে চাই। স্রোত ছোট থেকে চুপচাপ, আর তার প্রাণ যেন এই বাড়ির প্রাণ।
কাল রাতে যখন প্রাণ রুদ্ধর সাথে এলো তখন মনে অজবই হলো, মেয়ে বুঝি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এলো। সে যে এও জানে বোন তার একমাত্র পুত্রের বিয়ের কথা বলার জন্য কদিন যাবতই উসখুস করছে। প্রবীণ শেখ বুঝেও আপাতত এড়িয়ে চলছে। একসাথে সে দুজন বিদায় দেবে কি করে? তার ছোট্ট দুটো পাখি থেকে একটি থাকবে না, সে যেন মানতে পারছে না। এর মাঝে যদি আরেকজনেরও বন্দোবস্ত শুরু হয়, সে নিজেই যে নির্জীব হয়ে যাবে। সে জানে মেয়ে হয়ে জন্মেছে, তার অংশরা বিদায় তো দিতে হবেই। তবুও কোথায় গিয়ে যেন মনকে আর মানানো যায় না। ইচ্ছে করে সব নিয়ম ভেঙে মেয়েদের বুকে ঢুকিয়ে রেখে দেওয়ার। সমাজ যাচ্ছে তাই বলুক, সে গর্জে উঠে বলবে, আমি নিয়মের পরোয়া করি না, আমার বাচ্চারা আমার কাছেই থাকবে। আফসোস সে তা পারে না। বাবারা কেন কষ্টগুলো জাহির করতে পারে না? দিন যাচ্ছে, তার বিষণ্ণতা বাড়ছে। এই তো সেদিন স্রোত হলো। সবাই যে প্রবীণ শেখকে ভয় পায়, সে প্রবীণ শেখ আকস্মিক বাচ্চাসুলভ কণ্ঠে তার মায়ের উদ্দেশ্যে বলে, আম্মা, এই জীবন্ত পুতুলটা আমার অংশ। তার কাণ্ডে সেদিন হেসেছিল সবাই। সবাই সেদিন বেশ হেসেছিল তার কথায়। হৃদ নিঃসন্দেহে ভালো ছেলে। প্রবীণ শেখ মেয়েদের জন্য কখনোই উচ্চবিত্ত কাউকে চায়নি। সে শুধু চেয়েছে মেয়েদের জীবনে এমন কেউ আসুক যারা তার মতোই তার স্রোত আর প্রাণকে আগলে রাখবে। হৃদ তেমনই। হৃদের বাবার সাথে ব্যবসা সূত্রে আলাপ। এক বন্ধুর বিয়েতে পরিবার সহ প্রবীণ শেখ গিয়েছিলেন। সেখানে হৃদ স্রোতকে দেখে। পরে তিনি হৃদের বাবা সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে আসে। প্রবীণ শেখ প্রথমে রাজি হয়নি, কিন্তু হৃদ যখন নিজে গিয়ে হাতে ধরল তার, সে ফিরিয়ে দিতে পারেনি। যে ছেলে সাহস নিয়ে তার মেয়েকে তার কাছে চাইতে পারে, সেই ছেলে নিঃসন্দেহে তার মেয়েকে ভালো রাখবে। আর রুদ্ধকে তো প্রবীণ শেখ ছোটবেলা থেকেই চেনে। এই ছেলের গুণগান যত করবে ততই যেন কম পড়বে। তার বোন বাবা মাহীন থেকেও যেমন সুশিক্ষায় নিজেকে গড়েছে, সে শিক্ষা ছেলেকেও দিয়েছে। এই একটা ছেলে যাকে কখনো উচ্চস্বরে কথা বলতে শোনেনি, মাথা উঁচু করে বড়দের চোখে চোখ রেখে কথা বলতে দেখেনি। বাইরে গিয়ে পরেও নিজের সংস্কৃতি ধরে রেখেছে। এখনো সে আগের ন্যায় আছে। রুদ্ধ যে তার প্রাণকে পছন্দ করে ঢের বুঝে শেষে। আর কি সুন্দর বাছাই করে তার দেওয়া নামেই ভাগ বসিয়েছে। শীতল হাওয়ায় ধ্যান ভাঙল তার। কণিকা এসে হাতে চা ধরিয়ে দিল, লেবু দেওয়া রং চা। এটা নিত্যদিন স্রোতই করে, কিন্তু দুদিন যাবৎ কণিকায় মেয়েকে বারণ করে রান্নাঘরে আসতে। খুব তাড়াতাড়ি চাটা শেষ করলো প্রবীণ শেখ। আজ এখনো কেউ ওঠেনি। আজ বেশ ভোর করে উঠেছে প্রবীণ শেখ, তাই উঠানেই হাঁটাহাঁটি করছিল উঠে। স্বামীকে এমন পায়চারি করতে থেকে বুঝলো তার কষ্ট। কণিকা বলল, আহা, তুমি গিয়ে একটু শুয়ে থাকো না, মেয়েরা উঠতে দেরি করে আছে। কত রাত করে বিচ্ছুগুলো ঘুমায়, এখন জানলে কিছু? এখন একটা আজকাল যা পাজি হয়েছে। প্রবীণ শেখ বউয়ের কথায় পাত্তা দিলেন না। সে কি মেয়েদের জ্বালিয়েছে নাকি? সে তো এখানেই হাঁটছে। অদ্ভুত মহিলা। তার আজকাল বুকটা কেমন ব্যথা করে আর ফাঁকা ফাঁকা লাগে। স্বামী কষ্ট যেন বোঝে কণিকা। সে তো দেখেছে মেয়েদের যেন সে বাবা ছিল না, মাই ছিল। মেয়েদের সাথে বন্ধুর মতো ছিল সব সময়। বরং কণিকা নিজে মেয়েদের শাসনে রাখত। এই লোকটা তেমন করেনি, তাই তো মেয়েরাও বাবা বলতে পাগল। সে এখন বোঝে, মা মানে শুধু মা না, মা শব্দটায় জড়িয়ে আছে অনেক অনেক অনুভূতি। আর মা মানেই শুধু কঠোর হয়ে শাসন নয়, বন্ধুর মতো হয়ে পাশে থাকা। খানিকক্ষণ পায়চারি করার পর ফের যখন বসলো, খানিকক্ষণের মাঝে প্রলয় শেখ ছোট ভাই রবিন আহসান এলো। প্রলয় শেখ ছেলেকে হাঁসফাঁস করতে দেখে বুঝলেন ব্যাপারটা, হাসি হাসি মুখে বললেন, মেয়েদের জন্য ছটফট করছিস বুঝি? বড় মেয়ে পার করার পরে কিন্তু ছোট মেয়ের পালা। রেবেকা কিন্তু আমায় দুদিন যাবৎ বলেছে এ নিয়ে। আহসান সাহেব জড়সড় হয়ে বসলেন। সে এখনো ছেলে যে রাজি হয়েছে তা জানে না। তার ভয় তার ছেলেকে নিয়ে। এর মাঝে রবিন ফোরন কেটে বললেন, আব্বা, নগরের পালা মানে রুদ্ধর আর নগরের বিয়ের কথা বলছেন? কিন্তু নগর যে অনেক ছোট। রেহানা, রুম্পা, তরির থেকেও নগর ছোট। এত ছোট মেয়ের বিয়ে? প্রবীণ শেখ কিছু বলবে তার মাঝেই প্রবেশ করলো নোংর আর রুদ্ধ। প্রবীণ শেখ মাত্রই মেয়েদের কক্ষে যেত মেয়েদের ডাকতে, কিন্তু তার ছোট কন্যা যে বাইরে ছিল এত সকালে তা তো সে জানতই না। ভালো করে পর্যবেক্ষণ করলো প্রবীণ শেখ। কাদায় জর্জরিত মেয়ের জুতোখানা নিয়ে খালি পায়ে প্রবেশ করলো রুদ্ধ। তার পাশেই নোংর, যার পায়ে রুদ্ধ জুতো। এইটুখানি পায়ে বড় জুতোখানা যেন বেমানান। অবাক হলো সে, থমকালো সে। এ যেন 10 বছর আগের চিত্র। তার ছোট্ট প্রাণ যখন দুষ্টুমির ছলে তার বড় বড় জুতা পরে সারা বাড়ি এমনি ঘুরে বেড়াতো, কেমন ছ্যাদ করে উঠল যেন বক্ষ। শীতল দৃষ্টি তার, অদ্ভুত টান অনুভব করলো।
রুদ্ধের জন্য। এর মাঝেই প্রবল শেখ শুষ্ক দৃষ্টিতে তাকালো দুটি মানব মানবের দিকে। এই দৃশ্য যেন নজর কাড়বে যে কারো। তার আপাত দৃষ্টিতে যেন পর্যবেক্ষণ করে কিছু একটা ধরতে পারল। মিহি হাসলো সে। তার চুলে কি আর এমনি এমনি পাক ধরেছে? সে সব বোঝেন। প্রলয় শেখ এগিয়ে গিয়ে বলল, এমা, ভাই তোমার হাতে গিন্নির জুতা কেন? আর এত সকাল সকাল কোথায় গিয়েছিলে তোমরা? কণিকা রসুই ঘর থেকে বের হলো, আহসান সাহেব বিস্মিত চোখে তাকিয়ে। দ্রুত অপ্রস্তুত হলো খানিকটা, বলল, না না ভাই, আমরা বাইরে হাঁটতে গিয়েছিলাম। জায়গা পরিবর্তন হওয়াও আমায় কিছুদিন যাবৎ ঘুম খুব কম হয়। বাইরে বেরিয়ে দেখি প্রাণও জেগে, তাই বললাম চলো আশপাশটা একটু ঘুরে আসি। কিন্তু কিছু দূর যেতেই ঘটলো বিপত্তি। ওর পায়ে কাদা লাগলো। ও পুকুরে পা ধুয়েছে, কিন্তু ওর জুতোটা নোংরা, ঠিক হচ্ছিল না, তাই আমার জুতোটা দিলাম। সবাই শুনলো কথা। প্রবীণ শেখ এখনো মেয়ের পানে তাকানো, নোংর ব্যাপারগুলো স্বাভাবিকে নিল। সে হেসে বাবার সামনে এসে বলল, আপু দেখো, রুদ্র ভাইয়ের জুতা কত বড়। বলেই খিলখিলিয়ে হাসলো নোঙর। সাথে বাবাকে সব ঘটনা বলল। বাবাকে কিছু না বললে তার পেটের ভাত হজম হয় না। প্রবীণ শেখও মেয়ের সাথে হাসলো। মেয়ে যেন বেশ গুরুত্বপূর্ণ ঠাট্টার কথা বলল, না হেসে উপায় নেই। হুট করে কি হলো কে জানে, মেয়ের দিকে এগিয়ে গিয়ে কপালে চুমু খেয়ে বলল, আম্মু, এত সকাল উঠলে কেন? শরীর ঠিক আছে? রুদ্ধের মন জোড়ালো, চোখ জোড়ালো। কি সুন্দর দৃশ্য। মেয়ে বলছে, বাবাও তাতে হাসে। অথচ অন্য কেউ হলে হয়তো এতক্ষণে মেয়েকে দু একটা কঠিন বাক্য শুনিয়ে দিত। বাবার কথায় নোংর কিছু বলবে, ঠিক তখনই কণিকা ধমকে উঠে বলল, এই কেমন ধরনের অসভ্যতামি নঙ্গর? রুদ্র তোমার বড় না? ওর হাতে তোমার নোংরা জুতা কেন? বাবা দাও, জুতাটা আমায় দাও। শেষের কথাটা রুদ্ধকে বলে রুদ্ধের হাত থেকে জুতোটা নিল কণিকা। রুদ্ধ বলল, ওর কোনো দোষ নেই মামি, আমিই নিয়েছি। ও দেয়নি, ও নিজেই নিতে চেয়েছিল। কণিকা কিছু বলল না। এ ছেলের আচরণ তার বরাবরই অতল স্পর্শ করে। ইস, ছেলেটা আসলেই চমৎকার। তার মেয়ে যে এই ছেলের কাছে অনেক ভালো থাকবে, এটা জানে সে। প্রবীণ শেখ এবার মেয়ের পাশ কেটে রুদ্ধর কাছে গেল। পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিল ভাগ্নের। তার মেয়েদের যে আগলে রাখে তাদের তার বড়ই ভালো লাগে। বুক ভর্তি দোয়া নিয়ে তাকালো ছেলের দিকে, বলল, দুঃখিত আব্বা, আমার মেয়েটা একটু বাচ্চা স্বভাবের। ওর কোনো আচরণে তুমি রাগ করো না। রুদ্ধ আরো অপ্রস্তুত হলো। কি বলছে কি মামা? এই মেয়েটার কোনো কথায় সে কি করে রাগ করতে পারে? রুদ্ধ স্বাভাবিক কণ্ঠে বলল, নিজের মানুষের আচরণে কে রাগ করে মামা? আর ও আমার সাথে কোনো খারাপ আচরণ করেও নি এ পর্যন্ত। বলে হাসলো রুদ্ধ। আহসান সাহেব নিজের ছেলের আকাশ পাতাল পরিবর্তনে বেশ বিস্মিত। রুদ্ধের কথায় কি যেন লুকিয়েছিল, যা প্রবীণ শেখ বুঝলো। ওদিকে প্রলয় শেখ আড়ালে হাসলো। সে সুপাত্রই বেঁচেছেন। সেটা অনুভূতি লুকাতে গিয়েও আড়ালে আবডালে জাহির করছে। প্রবীণ শেখ এবার বলল, যা বাবা, হাত মুখ ধুয়ে নাও। তোমারও তো এইসবে অবস্থা না, ঠান্ডা লেগে যাবে। রুদ্ধ সম্মতি জানিয়ে পা বাড়ালো ওপরে যাওয়ার জন্য। এমন সময় নামলো শ্রাবণ। সে সবে উঠল। নামার সময় সবটায় তার কর্ণপাত হয়েছে। তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড নোঙরের আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। অতঃপর অন্যদিকে হাঁটা ধরল গটগট পায়ে। অবশেষে রৌদ্র ঝলমলে মেদিনীর দেখা মিলল। মেঘ কাটিয়ে বিভা বসু যেন অম্বরে উকি দিল। দীর্ঘ 4 দিন পর বিভা বসু নিজের অস্তিত্ব জানান দিল। উত্তাপ ছড়ালো প্রগাঢ়ভাবে। এই তো ভোরেও মেঘ ছিল, এখন উত্তাপ ছড়াচ্ছে নিজের। মেদিনীতে জোরদার রাজত্ব চালাচ্ছে বিভা বসু। কাটকাট রোদে ঝলমলে চারপাশ। তবে এতদিনে ভেজা মাটি এইটুকু সময়ে কি শুকায়? এই বৃষ্টির নিমিত্তে এতদিন কত কাজ আটকে ছিল। কত কাজ হয়ে যাওয়ার পরও নষ্ট হয়ে গেছে, সেগুলো আবার ঠিকঠাক করতে হচ্ছে। মরিচা বাতিগুলো এতদিনের বর্ষণে প্রায় বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, যার ফলে সে মরিচা বাতিগুলো খুলিয়ে নতুন লাগাতে হচ্ছে। এই বৃষ্টিতে বাতিগুলো নষ্ট হয়, ক্ষতিপূরণও দিতে হলো প্রবীণ শেখের। কণিকা তার স্বামীকে বলেছিল এতদিন আগে এসব না করতে, কিন্তু লোকটা শোনে নাকি তার কথা? বাজার বাদে সব কাজে যেন নতুনভাবে করা হচ্ছে, তাই চাপটাও বেশি। এতদিন তো সবাই প্রায় মন খারাপ করে বসেছিল, এমন বৃষ্টি এলে সব করবে কি করে? তবে সূর্য যেন আশার আলো দেখালো। মেদিনীর মতন সবার ওষ্ঠে হাসি ফুটলো। অতঃপর জোর কদমে স্রোতের মেহেন্দি উৎসবের তোড়জোড় শুরু। গ্রামে সচরাচর এমন অনুষ্ঠান হয় না, তবে নোঙর আর রুম্পার জোরাজুরিতে করতেই হচ্ছে। বিয়ের 4 দিন আগে থেকে অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এটা প্রবীণ শেখের বড় একটা ইচ্ছে। সে হিসেবে কাল থেকেই আত্মীয়রা তার বাড়িতে নিমন্ত্রিত। আশেপাশের আত্মীয় যারা আছে মেয়ের বিয়েতে সবাইকে 4 দিন আগে থেকে খাওয়াবে। সবকিছু যত তাড়াতাড়ি এগিয়ে আসছে, প্রবীণ শেখ নিজেকে যেন গুটিয়ে নিচ্ছে। ছোট ভাই বোনদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে। সে সবকিছুতেই থাকছে, তবে যেন সে শক্তি পাচ্ছে না। এমনটা কেন হচ্ছে সে জানে না। হয়তো মেয়েকে বিদায় দিতে হবে তাই। মেয়েরা যে তার বড়ই শখের। মেয়েরা যেমন আদর দিয়ে সন্তান বড় করে, সে সব কাজই সে করেছে। কণিকাও কিছু বলেনি। সব বাবা মারই ছেলে মেয়ে শখের হয়, তবে সেভাবে তার ক্ষেত্রে ব্যতিক্রম তার রাজকন্যারা। তার জন্য পুরো পৃথিবী। প্রবীণ শেখ সরকারি চাকরিজীবী ছিলেন দীর্ঘ সময়। তারপর হুট করে মনে হলো নিজের ব্যবসা দেবে। তারপর বাবার কথা অমান্য করে নিজের ব্যবসা শুরু করলো। বাড়িতে সে একটু গম্ভীর ধাঁচের ছিল, তাই বাবা মাও তেমন কিছু বলতে পারেনি। সে অবশ্য তার কাজে সফল। আড়ত রয়েছে তার, সেখানে এখন কত গরিব পরিবারের উপার্জনের পথও রয়েছে। প্রবীণ শেখ বলা যায় সফল ব্যবসায়ী। পরবর্তীতে তার ছোট ভাইও তার ব্যবসায় যোগ দেন। তার স্রোত নোঙর হওয়ার পর থেকেই সে প্রতি মাসে অল্প অল্প করে মেয়েদের জন্য টাকা রাখেন। তাই তো এখন 2 হাতে খরচ করতে পারছেন। দ্বিপ্রহর চলছে তখন। রবিন শেখের সাথে বাড়িতে প্রবেশ করলো রুদ্ধ। ঘামে ভেজা জুবুথুবু হয়ে আছে। এসে তারা উঠানেই বসলো। নোঙর আম গাছতলায় বসে আছে ভেজা চুলে। মনে হচ্ছে মাত্রই গোসল করে বসেছে। রুদ্ধ কয়েক পলক তাকিয়েও চোখ নামালো। সংযত করলো দৃষ্টি। আশেপাশে মানুষ আছে, তবে হৃদয় কি আর সংযত করা যায়? হৃদয় তো সেদিকেই ছুটে চলে। অবাধ্য বড়ই বেহায়া। তবে নোঙর তাকিয়েই রইল। লোকটা ভিজে একেবারে একাকার, চোখে মুখে ক্লান্তির ছাপ। নোঙরের কেমন মায়া হলো, শহুরে মানুষ এত সব পারে একসাথে। রুম্পা নোঙরের পাশেই বসা ছিল। রুদ্ধকে বসে থাকতে দেখে এগিয়ে গেল তড়িৎ গতিতে। রবিন শেখ তখন উপরের দিকে গেছে। রুম্পা এগিয়ে গিয়ে বলল, রুদ্ধ, শরবত দিব তোমাকে? ক্লান্ত দেখাচ্ছে। বেশ, বানিয়ে দেই আমি। কথাটা বেশ কানে লাগলো রুদ্ধ সহ আশেপাশে সবার। রিহানা বাঁকা চোখে তাকালো। নোংরেরও ব্যাপারটা ভালো লাগলো না। কত বড় মানুষটাকে নাম ধরে ডাকছে, আবার তুমিও বলছে। এ কেমন অভদ্রতা! তবে রুদ্র ব্যাপারটা মাথা ঘামালো না। রেহানা বলে উঠল, আহা রুম্পা, এসব কেমন ধরনের অসভ্যতামো? ভাইয়া তোর থেকে অনেক বড়, নাম ধরে ডাকছিস কেন? থতমত খেলো রুম্পা। ওর দোষ কি এখানে? লোকটাকে ওর ভাই বলতে ইচ্ছে হয় না। রুম্পা তীক্ষ্ণ চোখে একবার রেহেনার দিকে তাকালো। এই মেয়েটা বেশি বলে। অতঃপর আমতা আমতা করে বলল, দুঃখিত, তোমায় একটু শরবত করে দেই? রুদ্র আড়ষ্ট হয়ে তাকালো একবার নোংরের দিকে। মেয়েটা ভাবলেশীন তাকিয়ে আছে। তবে শরবতটা আসলেই দরকার। মা তো বাপের বাড়ি সে দিন দুনিয়া ভুলেছে। রুদ্র স্বাভাবিকভাবেই বলল, দাও, তবে ঠান্ডা পানি দিয়ে করো না। রুম্পা খুশিতে বাকবাকুম হয়ে গেল। তবে নোংরের মন ক্ষুণ্ণ হলো। কেন হলো, কি কারণে হলো তা সে জানেন, তবে বেজাই হলো। উঠে গজগজ করতে করতে অন্যদিকে পা বাড়ালো। হতভম্ব হলো রুদ্ধ। মেয়েটার কি হলো? তবে চোখে মুখে স্পষ্ট রাগ দেখেছে সে। পরক্ষণেই প্রশস্ত হাসলো, বক্ষ শীতল হলো। এই রৌদ্রোজ্জ্বল দুপুর যেন কানে কানে বলল, ফুটুক তবে প্রেমের ফুল। উত্তাপহীন চারপাশ তবে ভ্যাপসা গরমে যেন নাজেহাল করে দিচ্ছে। আকস্মিক বৃষ্টি কাটিয়ে এমন গরম যেন নিজের প্রখরতা জানান দিচ্ছে। অথচ কাল রাত অবধি কাঁথা নিয়ে ঘুমাতে হতো। এই গরমে কাউকে তেমন কোনো সমস্যায় না পেলেও রুদ্ধকে বেশ ভালোভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এ বাড়িতে এসি নেই। এসি ছাড়া যে একেবারে চলতে পারে না তা না, তবে হুট করে খাপ খাওয়াতে বেশ বেগ পেতে হচ্ছে। এখন রাতে ঘুম হয়, তবে অল্প স্বল্প। এমন ধাঁচের মানুষগুলো যেন নিজের ওপর নিজেই বিরক্ত হয়। সহজে কোথাও খাপ খাওয়াতে পারে না নিজেকে। রুদ্ধ তেমন নিজের ওপর বিরক্ত। সবে গোসল করে নামলো সে। সকাল থেকে এই পর্যন্ত 2বার গোসল হয়ে গেছে। খাবার ঘরের দিকে যাচ্ছে এখন। মাকে আজকাল পাওয়া বড়ই দুষ্কর। মা কি তাকে ভুলে গেল নাকি কে জানে। সেই সকালে একবার দেখেছিল, একটু আগে একবার এসে দেখলো। বাড়িতে তো তার পিছুই ছাড়ে না। অস্বস্তির শ্বাস ফেললো রুদ্ধ। নিচে নামতে দেখা হলো সবার সাথে। রেবেকা এগিয়ে এলো, খানিকটা কঠোর স্বরে বলল, আবার গোসল করেছিস তুই? ঠান্ডা লাগাবি নাকি? রুদ্ধ হতাশ দৃষ্টিতে তাকালো মায়ের দিকে, মিনমিনিয়ে বলল, বাইরে থেকে এসেছি মা, গরম লাগছিল। রেবেকা বুঝলো এবার এ ছেলে বড়ই নাজুক। কণিকা এর মাঝে ফোড়ন কেটে বলল, ইস, ছেলেটার অসুবিধা হচ্ছে। এসিতে অভ্যস্ত, এখন তো একটু খারাপ লাগবেই। তোমার মামাকে বলেছিলাম ওই ঘরে একটা এসি লাগিয়ে দিও। সে বলল আচ্ছা, তারপর ভুলেই গেল বোধহয়। রুদ্ধ এবার লজ্জায় বলল, ইস, কি ভাবছে সবাই তাকে। রুদ্ধ টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আহা মামি,
ব্যস্ত হওয়ার কিছু নেই। তাছাড়া শহরে কৃত্রিম হাওয়ায় থাকতে থাকতে শরীরে মরিচা পড়ে গিয়েছিল। এখানেও যদি কৃত্রিম হাওয়ায় থাকি তাহলে হয় না কি? ঠান্ডা হাওয়া, এসির থেকে প্রকৃতিরটা বেশি সুন্দর। এসি প্রয়োজন নেই। প্রলয় শেখ প্রবীণ শেখ হাসলেন। ছেলেটা বেশ বুদ্ধিমান, সবকিছু সুন্দর সামলাতে পারে। শ্রাবণ আর রুদ্ধকে কখনোই আলাদা দেখেনি সে। শ্রাবণের সাথে বেশি থাকা হয়েছে, তাই শ্রাবণকে শিরায় শিরায় চেনেন সে। কিন্তু রুদ্ধর সাথে তেমন থাকা হয়নি। বোন ওইটুকুনি ছেলেটাকে পাঠিয়ে দিল সুদূর বিলেত পড়ালেখার জন্য। তারা না করেছিল, কিন্তু বোন বেশ সিরিয়াস এসব নিয়ে। সুযোগও ছিল, হাতছাড়া করেনি। তবে ছেলে যে সুশিক্ষিত হয়েছে বেশ বুঝতে পারছে। রুদ্ধ বসলো নোঙরের পাশে চেয়ারে। ইচ্ছে করেই বসলো। নোঙর যেন কাচুমাচু খেলো। বক্ষে কেমন অদ্ভুত অনুভূতি হলো। লোকটা কাছে আসলে তার বক্ষ এমন করে কেন? এর মাঝেই তরি নেমে এলো। মেয়েটার কি হয়েছে কে জানে, দুদিন যাবৎ ঘরেই থাকছে। নোঙর চকচকে চোখে তাকিয়ে বলল, আপা, আয় আমার সাথে বস। তরি এগিয়ে গেল। নির্লিপ্ত হয়ে এর মাঝেই প্রলয় শেখ বলল, কি হয়েছে দিদিভাই, তোমার মুখ ফ্যাকাশে লাগছে কেন? তরি থতমত খেলো। আসলে তো সে কি করেছে সব? শ্রাবণ এর রাগ ওদের সাথে দেখাচ্ছে। তরি হাসলো, বলল, কিছু হয়নি তো দাদু, মাথা ব্যথা করছে তাই এমন লাগছে। প্রলয় শেখ বিশ্বাস করলেন না নাতনির কথা। সূক্ষ্ম নজরে তাকালো। মেয়েটার কিছু তো হয়েছে। তরি বসবে ঠিক তখনই মহিমা বলল, শ্রাবণকে গিয়ে ডেকে আনতো তরি। তরি যেন মেঘনা চাইতে জল পেল। নিমেষে মন ভালো হয়ে গেল। তরি যাওয়ার জন্য পা বাড়াবে ঠিক তখনই কণিকা বলল, মেয়েটার মাথা ব্যথা, ওকে কেন পাঠাচ্ছিস? তুই বস মা। এই নঙ্গর, যা তো শ্রাবণকে ডেকে নিয়ে আয়। কণিকার কথায় কারোর উপর ভাবান্তর না হলো রুদ্ধ অসন্তুষ্ট হলো। বলতে ইচ্ছে করলো নোঙর যাবে না। শ্রাবণের মতিগতি ভালো ঠেকছে না রুদ্ধর। রুদ্ধর মান ভালো করে দিয়ে তরি বলল, বড় মা থাক না, আমি যাচ্ছি। বলে কাউকে কিছু বলতে না দিয়ে ছুটলেন তরি। কতদিন দেখে না লোকটাকে। কণিকা সবার প্লেটে খাবার দিল। কাল থেকে ভারী খাবার রান্না হবে, তাই আজ হালকা পাতলায় রান্না করেছে। তার উপর রেবেকা বায়না করেছে আজ তার জন্য ভর্তা করে দিতে হবে। বাহারি রকম ভর্তাও আছে এখানে। নোঙর বেশ ঝাল খেতে পটু। শুরুতেই মায়ের বানানো শুটকি মাছের ভর্তাটাই তুলে নিল আগে। নোঙরকে অনুসরণ করে রুদ্ধ ভর্তাটার দিকে হাত বাড়াতেই আকস্মিক বলে উঠল, এটা ঝাল খেতে পারবেন না আপনি। রেবেকা মাত্রই ছেলেকে সাবধান করতে যাচ্ছিল, এর মাঝেই নোঙর বলল। খানিকটা অবাক হলো সে। তার সাথে অবাক হলো এখানে থাকা মানুষগুলো। স্রোত নিজের বোনের দিকে সন্ধিহান হয়ে তাকালো। আর রুদ্ধ, সে তো বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছেছে। বিদেশে থাকার দরুন ঝাল স্পর্শও করা হয়নি, তাই ঝাল খাওয়ার একেবারেই অভ্যাস নেই। আর এই কথাটা মা ছাড়া কেউ জানেও না। নোঙর নিজের দিকে সবাইকে এমন তাকিয়ে থাকতে দেখে থতমত খেলো। রেবেকার মনে পড়লো রেবেকাই বলেছিল কণিকাকে, তখন নোঙর সাথে ছিল। রেবেকা ব্যাপারটা সামলাতে বলল, আমি বলেছিলাম ওকে। বাহ, এটা মনেও রেখেছিস আম্মা। খানিকটা স্বাভাবিক হলো সবাই। তবে রুম্পা আর স্রোত সন্ধিহান হয়ে তাকিয়ে আছে। দরজার সামনে অনুভূতি জর্জরিত মন নিয়ে দাঁড়িয়ে আছে তরি। বুক দুরুদুরু করছে তার। অথচ কে বলবে, একটু আগেও আকাশচুম্বী অভিমান নিয়ে দরজায় খিল দিয়েছিল। এই লোকটা চমৎকার, একটু বেশি চমৎকার। মানুষকে ভালোভাবে আকৃষ্ট করতে পারদর্শী। ধুকপুকানি মন নিয়ে দরজায় কড়া নাড়ল তরি। তার সাথে ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, কে? সাথে সাথে অন্তঃপুরে তাণ্ডব শুরু হলো তীব্র গতিতে। হৃদয়টা যেন বেরিয়ে আসবে এক্ষুনি। তরি শুকনো ঢোক গিল, কম্পিত কণ্ঠে বলল, আমি শ্রাবণ ভাই। বলার আগে যেন দরজাখানা খুললো। তরির আপাদমস্তক পর্যবেক্ষণ করে কাট কাট কণ্ঠে বলল, ও তুই? কেন, নোংরোকে আশা করেছিলেন? নিজের আকস্মিক এহনো কথায় থতমত খেলো তরি নিজেই। কেলেঙ্কারি করলো, কি বলে বসলো। এটা সত্যিও বলতে চায়নি। মুখ ফসকে চলে এসেছে। নিজের মুখ নিজেই ধরে ফেললো তরি। ভীত চোখে তাকালো। এই বুঝি শ্রাবণ ধমকে উঠল। কিন্তু না, শ্রাবণ তাকে ভুল প্রমাণিত করে দিয়ে তাচ্ছিল্য হাসলো। সে হাসি যেন তরির বক্ষে লাগলো। হাসিটা যেন কি বলল, তরি তা বুঝলো। কিঞ্চিত ব্যথার আভাস পেল। শ্রাবণ তখনই বলল, নহর, নোহরানির কি আর আমার কথা মাথায় আছে? তার এখন মানুষের অভাব আছে নাকি? তরি চমকালো, ভড়কালো। শ্রাবণ এমন কথা বলছে কেন? অজানা আতঙ্ক গ্রাস করলো। গলা শুকিয়ে আসলো। ফের মুখ ফসকে বের হলো ভয়ঙ্কর এক কথা, শ্রাবণ ভাই, আপনি কি নোংরোকে ভালোবাসেন? প্রশ্নটা করার সাথে সাথে শ্রাবণের পিলে চমকে উঠল। তির্যক চোখে তাকালো। তরি তখনও দরজার বাইরে। শ্রাবণ এক কাণ্ড করলো। আচানক দরজাখানা মুখের উপর বন্ধ করে দিল। বিস্মিত হলো তরি।
তবে প্রশ্ন জর্জরিত হৃদয় ভাঙ্গুর হলো, যেন উত্তর পেল অনেক। অনিমেষ নির্লিপ্ত হয়ে ভঙ্গুর হৃদয় আর্দ্র ব্যথিত নয়নে তাকিয়ে রইল বন্ধ দরজার দিকে। দ্বিপ্রহর পেরিয়েছে সেই কখন। আজ বিকেলে প্রায় সবাই অবসরে আছে। বিয়ের সব তোড়জোড় শেষ। বাজার থেকে কেনাকাটা সবকিছুই পরিপূর্ণ হয়েছে। নতুন মরিচাপাতি লাগানো হয়েছে। আর এখন ডেকোরেটরটা বাড়ির সামনে বিশাল একটা বিয়ের গেট বানানো হচ্ছে, যেখানে সুন্দর করে লেখা স্রোত ওয়েটস রিড। বড়রা বসেছে উঠানে, আর ছোটরা সবাই বাড়ির বাইরে পুকুর পাড়ে এসে জমেছে। রুদ্র সবাই হলো। এখানে আজ প্রচুর লোডশেডিং হচ্ছে, তার উপর ভাবসা গরম একেবারে নাজেহাল করে দিচ্ছে যেন। রুদ্ধ আসার বেশ কিছুক্ষণ পরে এলো শ্রাবণ। তরি শ্রাবণকে দেখে কেমন মুখ বাঁকিয়ে হাসলো। লোকটা বেশ ধূর্ত। শ্রাবণ যে নিজের জানালা দিয়ে এখানে নোঙরকে দেখেছে বেশ খেয়াল করেছে সে। তবে তরির মনে অন্য কিছু নিয়ে উল্লাস জমেছে, রুদ্ধ ভাই আর নোঙরের ব্যাপারটা নিয়ে। শ্রাবণ আসতেই একটা ছেলে সে বড় একটা আইসক্রিমের বক্স দিয়ে গেল। শ্রাবণ আইসক্রিমটা নিয়ে সর্বপ্রথম নোঙরের পানে গেল। রুদ্ধ ভ্রুকুচকে ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছে তখন। শ্রাবণ বড় বক্সখানা নোঙরের সামনে ধরে বলল, এখান থেকে যত ইচ্ছা আইসক্রিম নিয়ে নে নহরানি। নোঙরের মন পুলকিত হলো। একটু আগে শ্রাবণের ঘরে গিয়ে বায়না করছিল, ভাইয়া গরম লাগছে, আইসক্রিম এনে দাও না। লোকটা এত ভালো কেন? নোঙর উচ্ছ্বাসিত হয়ে বলল, তুমি সত্যি আইসক্রিম আনিয়েছো? শ্রাবণ প্রশস্ত হাসলো। মেয়েটা বোকা, এই হাসির জন্য তো সে জানও দিয়ে দিতে রাজি। আইসক্রিম তো ঠুনকো জিনিস। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে একবার রুদ্ধের দিকে তাকালো, অতঃপর বলল, তুই বলবি আর আমি দিব না, এমন হয়? নোঙর খুশিতে আত্মহারা যেন। আনন্দিত হয়ে আইসক্রিমের বাক্সে হাত বাড়াবে, ঠিক তখনই রুদ্ধ বলল, প্রাণ, আইসক্রিম খাবেন না? শ্রাবণ রুদ্ধের কথায় ভ্রু কুঁচকে এলো শ্রাবণের। এর মাঝে স্রোত ফোড়ন কেটে বলল, নোংর খবরদার ওটা ছুবি না, মাকে না হয় বিচার দেবো আমি। আর ভাইয়া ভুলে গেলে নোংরের টনসিল ইনফেকশন আছে, ওর আইসক্রিম খাওয়া নিষেধ। শ্রাবণ চমকালো, থমকালো। আসলে তো নোংর ও থতমত খেলো। শ্রাবণ তাকালো রুদ্ধের দিকে। ব্যাপারটা সে ভুললো কি করে? আশ্চর্য। অথচ রুদ্ধ জানে। এর মাঝে বেশ আনন্দ পেল তরি। দুপুরের ঘটনা ও রেহেনা আর স্রোত আপা থেকে শুনেছে সে। এর মাঝে তরি হাসতে হাসতে খানিকটা খোঁচা মেরে শ্রাবণের পানে তাকিয়ে বলল, বাহ, বেশ রহস্যজনক ব্যাপার তো। ঘরের মানুষ ভুলে যায়, কিন্তু এরা একজন অপরজনের কথা মাথায় রাখে। ব্যাপারটা কিসের জন্য গন্ধ পাচ্ছে? কিসের গন্ধ বলো তো? টুংটাং শব্দ তোলা গিটারের ধ্বনি আর তীব্র বাতাস বিমোহিত করছে চারপাশ। পরিপূর্ণতে আজ আধার ভীষণ। সন্ধ্যায় বিদ্যুৎ গেছে, এখনো কারেন্ট আসার নাম নেই। ওদিকে 10টা বাজতে চললো, ঝামেলা যেন শেষই হচ্ছে না। কাল অনুষ্ঠান, আজ যদি এমন হয় তাহলে কেমন লাগে? তবে দুপুরে যেমন গরম ছিল তেমন গরম না থাকলেও বেশ বাতাস এখন। রুদ্ধ নিজের গিটারখানা নিয়ে ওপরে এসেছে রাতের খাবারের পরই। এবারের মানুষ 9টা বাজতে নিজেদের ভোজন শেষ করে। এটাও নাকি এখানকার জন্য অনেক রাত। রাত 9টা বাজতে আশেপাশে যেন মধ্যরাত নেমে আসে। ঘুমে ঢলে পড়ে গ্রামের মানুষজন। ব্যাপারটা মন্দ না, তবে রুদ্ধর ঘুম হয় না। এ বাড়ির মানুষরা যদিও 10টা 11টা অবধি জেগে থাকে। ওদিকে উঠানে পাটি বিছিয়ে আড্ডা জমেছে। বড়রা সবাই বসে, সাথে গরম গরম চাল ভাজা আর চা। এখানে রুদ্ধও ছিল, ওখানে রুদ্ধও ছিল কিছুক্ষণ, তবে সে অস্বস্তিতে ভুগছিল। নোঙর, স্রোত, রুম্পা, রেহেনা বড়দের চারিপাশেই বসা। তারা নিজেদের ছোটবেলার গল্প বলছে। আকস্মিক নোঙরের ধ্যান ভাঙলো টুংটাং শব্দে। আশেপাশে দৃষ্টি বোলালো। কাঙ্ক্ষিত মুখটি খুঁজলো বেশ কিছুক্ষণ, ব্যর্থ হলো। আবছা হলে সে কাঙ্ক্ষিত মুখটির দেখা পেল না। ষোড়শী নোঙর সন্তর্পণে উঠল বাবার হাত ছেড়ে। বাবার হাত পেঁচিয়ে বসেছিল সে। প্রবেশে খোশ গল্পে মত্ত থাকায় টের পেলেন না। বাবার মোবাইলটাও সাথে নিল নোঙর। সেই টুংটাং চেনা সুরের দিশা খুঁজতে খুঁজতে বাবার বাটন ফোনটির আলো জ্বালিয়ে 1 পা 2 পা করে ছাদে এলো। চিলেকোঠায় প্রবেশ করতেই চাঁদের আলোয় কাঙ্ক্ষিত সেই মানুষটির অবয়ব দেখতে পেল। উপাস ফিরে গিটার নিয়ে বসা, নিঃশব্দে নির্বিকার চিত্তে এগোলো চিলেকোঠার দরজার সামনে দাঁড়ালো। ঠিক তখনই মোহনীয় কণ্ঠে বলল মানুষটি, আসুন প্রাণ। চমকালো নোঙর, খানিকটা ভরকালো। লোকটা জানলো কি করে সে এসেছে? নোঙর গেল কাছে, পাশে কৌতূহলতা তার চোখে মুখে। সামনে বসে শুধালো, আপনি বুঝলেন কি করে আমি এসেছি? মেয়েটার বোকা বোকা চাহনি চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। নোঙর আদল আকৃতি করতে অদক্ষ। ক্ষীণ হাসলো রুদ্ধ। বোকা প্রাণ, এমনি সময় হলে বলতো আপনার অস্তিত্ব আমায় কিনা ইঙ্গিতে জানান দেয় আপনি আমার সান্নিধ্যে। আপনার সুভাষ আমার পরিচিত আজকাল।
কিন্তু আজ যদি সে এই উত্তরটা দেয়, তার বোকা প্রাণের মতো সেও বোকার খাতায় নাম লেখাবে। চোখে চোখ মেলালো রুদ্ধ। তাতে নোংরের সংকোচবোধ হলো। চোখ নামালো সে। রুদ্ধ উত্তর দিল, আপনার নুপুরের শব্দে আশেপাশে সবাই বোধহয় জেনে গেছে আপনি আমার কাছে এসেছেন। আরেক দফা ভড়কালো নোঙর। আপনি আমার কাছে এসেছেন? কথাটা অত স্পর্শ করলো বিনা কারণে। আসলেই বোকা বনে গেল, থতমত খেলো সে। সেও বেশ বোকা। আসলেই তো, এই যে তার নুপুরটা, সে যে এত টিপে টিপে হেঁটে এলো, তাও কি কোনো লাভ হয়েছে? সে তো বেমালুম ভুলেছিল যে যতই পা টিপে আসুক, আশেপাশে সবার কান সজাগ করে দিয়েছে। বিরক্ত হলো নোঙর। ইস, এত বেমালুম হলো কি করে সে? তার উপরে আনমনা, আবার কানে কমও বোধহয় শোনে। নয়তো নুপুরের শব্দ তার কান অব্দি এলো না কেন? নোঙর মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ তাই তো। হাসলো ফের রুদ্ধ। গিটার নিয়ে ফের ব্যস্ত হলো। মেয়েটা সামনে থাকলে তার নির্লজ্জ হয়ে যেতে ইচ্ছে করে। দিন দুনিয়া ভুলিয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কিশোরী মনে আপাতত এত চাপ দিতে চায় না সে। পূর্ণিমা আজ। মেঘমল্লার পৃথিবীতে রাজত্ব চালালো এতদিন, আজ পূর্ণিমার দেখা মিলল। আলো ঝলমলে চারপাশ। গ্রাম হওয়ার দরুন ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে। তাছাড়া নিস্তব্ধতা বিরাজমান। উঠানে থাকা বড়দের হাসির শব্দ ভেসে আসছে মাঝে মাঝে। নোঙর তার পানে তাকালো। আকস্মিক কিছু মনে পড়ল রুদ্ধের। গিটারটা রাখলো। গিটার রাখতেই নোঙর বলে উঠল, রাখলেন কেন গিটারটা? ভালো লাগছে তো। মিষ্টি ধ্বনি। রিনরি নিয়ে বাড়ি খেলো কানে। রুদ্ধ নিজের ফোনটা জ্বালালো। নিচে রেখে অতঃপর নোঙরের উদ্দেশ্যে বলল, 1 মিনিট একা বসতে পারবে? আমি চলে আসব। ভয় পাবে না তো? নোঙর হাসলো। সে নাকি পাবে ভয়? এখন সে সারা গ্রাম ঘুরে আসতে পারবে। নোঙর হেসে বলল, পাবো না ভয়, যান আপনি। লোকটা হনহনিয়ে নিচের দিকে গেল। অনিমেষ চেয়ে রইল নোঙর। তার অবুঝ হৃদয় সে বোঝে না এই লোকটার সঙ্গ তার কেন ভালো লাগে। এটাও জানি না লোকটা স্বল্পভাষী আর সুশ্রী তার আচরণ। কিন্তু একটা বিষয় অদ্ভুত লাগে মাঝে মাঝে। আপনি বলে। কেন বলে? আর সেই আপনিটাই নোঙরকে টানে। এর মাঝে এলো রুদ্ধ। বেশ তাড়াহুড়ো করে এলো, বোঝা যাচ্ছে। লোকটা বোধহয় ভেবেছে ওকে একা রেখে গেছে, তাই ভয় পাচ্ছে। বসলো তার সামনে। মৃদু হাওয়া বইছে তখন। লোকটার হাতে কিছু একটা বাক্স। বোঝার চেষ্টা করছে নোঙর। আকস্মিক লোকটা তার পায়ে হাত দিল। সে হাঁটু উঁচু করে হাঁটুতে থুতনি রেখে বসেছিল। নোঙর কিছু বলবে তার আগেই খুললো নুপুরখানা। সেই বাক্স থেকে একটা চকচকে নুপুর বের করলো। অবাক হলো নোঙর। সে নুপুর জোড়া পায়ে পরিয়ে দিল সন্তর্পণে। অতপর মিনমিনিয়ে বলল, আপনার জন্য ঝুনঝুন শব্দ তোলা শিনজিনি পরা নিষিদ্ধ মেয়ে। এই শিনজিনি আপনার অস্তিত্ব অন্যদের জানান দেয়। আমি চাই না আমি ব্যতীত দূর থেকে আপনার অস্তিত্ব কেউ টের পাক। আমি চাই না আপনার পায়ের রুনঝুন শব্দ কারো কানে যাক। অতপর থমথমে হলো পরিবেশ। খেই হারালো নোঙর। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল। কথা হারালো সে। অদ্ভুত অনুভূতি আঁকড়ে ধরল। কুলু পাটল মৌনতার সাথে সন্ধি করলো। সে কি বলবে সে জানে না, শুধু তাকিয়ে রইল। এর মাঝেই অদূরে কেউ থমথমে কণ্ঠে বলল, তুই এখানে কি করছিস? আকস্মিক এমন কণ্ঠে খানিকটা কেঁপে উঠল নোঙর। অদূরে তাকাতেই দেখা মিলল শ্রাবণের অবয়ব। দাঁড়িয়ে আছে। তার ঠিক পাশেই রুম্পা। শ্রাবণকে দেখে প্রশস্ত এসে পাটা গুটিয়ে নিল নোঙর। নুপুরটা আড়াল করলো, আমতা আমতা করে বলল, আরে, তুমি তো ভয়ই পাইয়ে দিলে। এভাবে ভূতের মতো থমথমে হয়ে কে কথা বলে? শ্রাবণ নোঙরের উত্তরে বিরক্ত হলো। এবার রুম্পা বলল, তোরা এখানে কি করছিস? এর মাঝে এলো সবাই। রেহানা তরি স্রোত ঢুকলো ছাদে পাশ কাটিয়ে। তরি যেন নোঙরের উত্তরের আগে এই কথা কেড়ে নিয়ে বলল, ও মা, গিটার ভাইয়া গান শুনিয়েছিল বুঝি? নোঙর আনন্দিত হয়ে বলে, এতক্ষণ গান গাইনি, গিটার বাজাচ্ছিল। তোমরাও বসো। শ্রাবণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আসাম দিয়ে সবাই বসলো। রুদ্র অপ্রস্তুত হলো। যাক বাবা, এখন সবার সামনে গান গাইতে হবে নাকি? যদিও বড়রা নেই। শ্রাবণ ওখানে দাঁড়ালো। রুদ্র এবার হাঁক ছেড়ে বলল, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি নিমন্ত্রণ জানাতে হবে নাকি? খানিকটা স্বাভাবিক হলো শ্রাবণ। এগিয়ে এলো। রুম্পাও এলো। একেবারে রুদ্ধর পাশ ঘেসে বসলো। নোঙর নোঙর দেখলো, চুপটি করে রইলো। এর মাঝেই স্রোত বলল, ভাইয়া, এটা তোমার গিটার? কি সুন্দর আমাদের গান শোনাও। এবার সবাই ছেঁকে ধরলো। তবে কাঙ্ক্ষিত মানুষটি যেন কুলু পেটে রইলো। ঢের বুঝলো এ মৌনতার কারণ। হাসলো রুদ্ধ। গিটার তুলে নিল, টুংটাং শব্দ তুলে ফের গান ধরলো। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন,
আমি নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি চাওনি কিছু বলে, আজও পাল্টে ফেলেনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। উৎসবমুখর পরিবেশ, চারিপাশে মানুষের হাঁকডাক, ওদিকে ঘড়ির কাঁটা প্রভাত গড়িয়ে 10:30টার ঘরে। শহরে একে প্রভাত বললেও গ্রামাঞ্চলে বেশ বেলা। বিয়েবাড়ি রমরমে হয়ে আছে, কাজে ব্যস্ত সকলে। শেষ সময়ের কাজ, আজ স্রোতের মেহেদি অনুষ্ঠান। প্রবীর শেখের চোখে মুখে উপচে পড়া খুশি, তবে বুক ভর্তি অদ্ভুত যন্ত্রণা। প্রলয় শেখ বৃদ্ধ মানুষ, সে সবটা শুধু চোখ দিয়েই পর্যবেক্ষণ করে ঠিক ব্যথিত নির্ধারণ করলো। বয়স বাড়ছে, কাজ করতে ইচ্ছে করলেও শরীর সায় দেয় না। আজ তার বড়ই আনন্দ, তার আঙিনায় আজ আত্মীয়র মিলন মেলা। চাঁদের সংসার ফেলে গেছেন তার গিন্নি। রুদ্ধ ছাদ থেকে নামলো মাত্রই, সেও আজ ব্যস্ত। ওয়েডিং প্ল্যানার তার পরিচিত, তাই তার সূক্ষ্ম নজরদারি করতে হচ্ছে। আগে এসব কিছু করার সুযোগ হয়নি, তাই কিছুটা হজরলব লাগছে। প্রলয় শেখ বসেছিলেন উঠানে। পরিপূর্ণ নিবাস, দোতলা বিশিষ্ট বিশাল একটি বাড়ি, মাঝে উঠান। পুরনো বাড়িটি আজ ঝলমলে হয়ে আছে। রুদ্ধকে দেখে ডাকলেন সে। এখানে এসো নানু ভাই। হাসল রুদ্ধ, গেল সেদিকে, বসলো প্রলয় শেখের পাশে। আশেপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজলো কাউকে, পেল না। প্রলয় শেখ লক্ষ্য করলো ব্যাপারটা, মৃদু হেসে শুধালো। নোংরকে খুঁজছো? প্রলয় শেখের কথায় থতমত খেলে রুদ্ধ, অপ্রস্তুত হলো। যাক বাবা, বুঝলো কি করে? রুদ্ধ আমতা আমতা করে বলল। না নানু, মাকে খুঁজছিলাম। হাসলে এবার প্রলয় শেখ, বলল। তোমার মা রুম্পার সাথে সদরে গেছে মেয়েদের প্রয়োজনীয় মেহেদি আর কি কি যেন আনতে। রুদ্ধ এবার স্বাভাবিক হলো। যাক, বিশ্বাস করেছে। কিন্তু মহারানী কোথায়? ফের কর্ণপাত হলো প্রলয় শেখের কণ্ঠ। তোমার প্রাণকে বেশি ভালোবাসো বুঝি? থমকালো আরেকবার রুদ্ধ, জড়তা আষ্টে পৃষ্ঠে তুললো, তবে স্বাভাবিক ভঙ্গিতেই তাকালো প্রলয় শেখের দিকে, হেসে উত্তর দিল। নিজের প্রাণকে কে না ভালোবাসে? অবলীলায় কি সুন্দর উত্তর। মুগ্ধ হলেন প্রলয় শেখ। ছেলেটা বুদ্ধিমান, সুন্দর করে কথা বলে। প্রলয় শেখ সন্তুষ্ট হলেন, হেসে বললেন। তুমি নাকি বিয়ে করতে চাওনি শুনলাম, এখন যদি আমি আমার গিন্নিকে না দেই? এবারও স্বাভাবিক রইল রুদ্ধ, হাসলো। চমৎকার সে হাসি। উঠল নিজের জায়গা থেকে, যেতে যেতে বলল। তুমিও তোমার মেয়ের মতো শুরু করলে? সমস্যা নেই, তোমায় সহ তুলে নিয়ে তোমার চোখের সামনে তোমার গিন্নিকে বিয়ে করব নানু। সাক্ষী হিসেবে তোমায় রাখবো। প্রলয় সাহেব তাকিয়ে রইলেন কিছুক্ষণ বিস্মিত নয়নে, অতঃপর নাতির যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিলেন। সে তো জানেন এ ছেলে চুপচাপ লাজুক। এ এই দেখি তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে, তবে মন্দ না। ট্রেতে করে চা আর সকালের নাস্তা নিয়ে দোতলায় এলো তরি। তারও আজ ভীষণ কাজ। মা চাচিরা বেশ ব্যস্ত, ওদিকে নোঙর স্রোত এখনো ঘুমাচ্ছে। নোঙরকে এমনিতেও কেউ কাজ করায় না। ছোট্ট পাখির মতো একটা মেয়েকে তার চাচি ছাড়া কেউ ফরমাইশ করে না। নোঙরের ছোট আরো দুজন ভাই আছে, একজন ফুফাতো আর একজন তার নিজের ভাই। তবুও সবাই নোঙরকে বেশ আহ্লাদে বড় করেছে। তরির ফুপু, চাচা এবং বাবার ধারণা নোঙর হয়েছে হুবহু তার মায়ের মতন, তাই তো এত আহ্লাদ। তরি নোঙরের বেশি বড় না হলেও ছোটবেলা থেকে বোনকে সেও আদরে রেখেছে। বলা যায় সবার থেকে বেশি তরির সাথে নোঙরের ভাব বেশি। বড় চাচি তাকে বারবার বলেছে, নোঙর স্রোতকে ডেকে দে। স্রোত আপার তো বিয়ে, ওকে কি কাজ করানো যায়? তারা সবাই একসাথে শেষ রাতে ঘুমিয়েছে, বিদ্যুৎ যখন এসেছে। ওরা তিনজন উঠলেও স্রোত আপাকে ইচ্ছে করে উঠায়নি, না ঘুমলে অসুস্থ হয়ে পড়বে। তার সাথে নোঙরকে উঠায়নি। সে এখন নাস্তা নিয়ে ছুটছে শ্রাবণ আর রুদ্ধের ঘরে। শ্রাবণ ভাই হুট করে দুদিন যাবৎ হাত গুটিয়ে বসে আছে, কাজে হাত দিচ্ছে না। রুদ্ধ কাজ করছে। আজ ডাইনিং এ বাইরের মানুষ আছে, তাই নাস্তা নিয়ে ওপরে এলো। প্রথমে রুদ্ধের ঘরে এলো, কড়া নাড়তে দরজা খুললো রুদ্ধ, হাসলো মিষ্টি করে। রুদ্ধ ভাইকে তার চমৎকার লাগে, এই মানুষটি এত অমায়িক, সবসময় হাসে। তরিকে দেখে রুদ্ধ বলল। বাহ, আজ তরি রানীও কাজ করছে নাকি? বড়রা ব্যস্ত, কি বলবে বলো? রুদ্ধ ফট করে মুখ ফসকে বলে ফেলল। তোমাদের ছোট মহারানীকে দিলেই হতো। শব্দ করে হেসে উঠল তরি, তবে অপ্রস্তুত করলো না রুদ্ধকে। যতই হোক বড় ভাই, বলল তরি। নোংরা ঘুমাচ্ছে এখন, সে করবে কাজ, তাহলেই হলো। রুদ্ধ হাসলো, তবে বেশ বুঝলো তরি ব্যাপারটা সামলে নিয়েছে। তরি খাবারগুলো ঘরে থাকা টি টেবিলটির ওপর রাখলো।
বের হতে যাবে ঠিক তখনই রুদ্ধ বলল, শ্রাবণ জানে তুমি যে ওকে পছন্দ করো। তরি বিস্মিত হলো, ভীত হলো। ভাই জানলো কি করে? শুকনো ঢোক গিলল। এর মাঝেই রুদ্ধ বলল, ভয় নেই, কাউকে বলবো না। যা করবে ভেবে চিন্তা করে করো। তরি আর দাঁড়ালো না, বেরিয়ে গেল। ঠক ঠক শব্দ হতেই ওপাশ থেকে রাশভারী কণ্ঠে শ্রাবণ বলে উঠল। কে? তরির বেশ রাগ হলো। প্রতিবার কেন জিজ্ঞেস করতে হবে তার? বাড়িতে তো আর বাইরের মানুষ দরজা ধাক্কাবে না। খুললে কি হয়? তেরা লোক একটা। তরিও বাঁকা কণ্ঠে উত্তর দিল, মানুষ। খানিকটা পরই ফট করে দরজাখানা খুলল। গম্ভীর স্বরে বলল, দাফার একটা, বাড়িতে নিশ্চয়ই বনমানুষ এসে দরজা ধাক্কাবে না? সোজা উত্তর দিতে পারিস না? শ্রাবণের কথায় পাত্তা দিল না তরি। পাশ কাটিয়ে ঘরে ঢুকলো, খাবারগুলো রাখলো, অতঃপর দাঁড়িয়ে বলল, আজকাল দেবদাসের মতো ঘরে বসে থাকেন কেন? কি হয়েছে আপনার? বিরক্ত হলো শ্রাবণ। বিরক্ত কণ্ঠেই উত্তর দিল, কেন, তোর বাপ চাচার কাজ করছি না তাই বলছিস? বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছি, তোর কাজ তোরাই করে খা। তাছাড়া তোদের তো লোকের অভাব নেই। তীক্ষ্ণ চোখে তাকালো তরি। এই মানুষটা কি সুন্দর করে কথা জানেই না। অদ্ভুত মানুষ একটা। ফস করে নিঃশ্বাস ছাড়ল তরি। বলল, আমার বাপ চাচা আপনাকে কাজ করতে বলেনি, আপনিই করেছিলেন। অন্যের রাগ আমাদের উপর দেখাবেন না, খবরদার। আর হ্যাঁ, আমাদের মানুষের অভাব নেই, তাতে আপনার কি? আপনার কি গা জ্বালা করে নাকি? বলে বাঁকা হাসলো তরি। অতঃপর পা চালিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। ফুঁসে উঠল শ্রাবণ। কি বলল মেয়েটা? মেয়েটা আজকাল বেশি বেশি বলে। ওকে তো পেলে। নোংর যখন উঠলো তখন বেলা 11:30 বাজে। তাও মা এসে টেনে তুললো। বিকেল থেকে মেহেদি অনুষ্ঠান শুরু। মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে আধ ঘন্টা বসে থাকা লাগে তার। মনে হয় সব অচেনা। সকাল নাকি বিকেল তাও ঠাউর করতে সময় লাগে। ঘুম থেকে উঠে স্রোতের গলা জড়িয়ে আধ ঘন্টা বসে রইল। স্রোত রাত থেকেই কান্নাকাটি করছে। নোংরের আজ মন ভালো না। আপার গলা জড়িয়ে আহ্লাদি কণ্ঠে বলে, আপা তুই আমায় ছেড়ে যাস না। অমনি কান্না করে দিল স্রোত। নোংরেরও ঠোঁট কান্নার ফুলে গেছে। এর মাঝেই প্রবেশ করলো তরি, রেহেনা। ওদের কান্না দেখে দুজনকে গিয়ে জড়িয়ে ধরলো। রেহেনা ফুপির মেয়ে হলেও বেশি সময় কেটেছে এখানেই। বোনেরা ছিল এক সুতোই গাঁথা। এখন সুতো ছিঁড়ে একজন চলে গেলে থাকবে কি করে? অপু এখান দিয়ে যাচ্ছিল, কান্নার আওয়াজ পেয়ে ঘরে এলো। অপুর পরীক্ষা ছিল, সে এর মাঝেই বাড়ি গিয়েছিল। আজ এরও বোনদের কাঁদতে দেখে বোকা বোকা করে তাকিয়ে রইল। অপু বয়সে নোংরের বছরখানেক ছোট হলেও বুদ্ধিতে কাঁচা। সে গিয়ে নিচে চিৎকার করে বলা শুরু করলো, মা, মামি দেখে যাও, আপারা কাঁদছে। কণিকা মলিন মুখে এগিয়ে আসতে নিলেই প্রবীর শেখ বাদ সাধলেন। বাচ্চাগুলো একসাথে ছিল, কান্না তো আসবেই। স্ত্রীকে বললেন ওদের একাই ছেড়ে দিতে। ছলছলে চোখে নিজের ঘরের দিকে গেলেন। হাসি খুশিতে মত্ত থাকা বাড়িটি থমথমে হলো, রাশভারী হলো। মেয়েদের বেলায় সব নিয়ম কেন? এই নিয়ম ভাঙা যায় না কেন? অদ্ভুত। সবকিছু ফের স্বাভাবিক হলো অনেকক্ষণ বাদে। তখন দ্বিপ্রহর চলছে, ভোজনও শেষ হয়েছে। এর মাঝে রুদ্ধর সাথে কথা দেখা হয়নি নোঙরের। তবে চোখ যে সেই লোকটাকেই খুঁজে বেড়াচ্ছে। হুট করে নোঙরের কিছু মনে পড়লো। নিজের পায়ের দিকে তাকালো। আটকে উঠল নোঙর। নুপুরটা নেই। কোথায় নুপুরটা? তড়িৎ গতিতে ঘরের দিকে ছুটলো। উল্টো পাল্টে ঘর খুঁজলো, পেল না। ওয়াশরুমেও গেল, না নেই। আঁখি টইটুম্বর হলো। মা তো বিছানা গুছিয়েছে, মাকে শুধাবে একবার। কিন্তু না, তার মা তো পেলে বলতোই। চুল খামচে বসে পড়লো বিছানায়। হারিয়ে ফেললো কি করে? এর মাঝে এলো তরি। নোঙরকে কাঁদতে দেখে ছুটে এলো। তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, কি হয়েছে পাখি, কাঁদছিস কেন? আহ্লাদে নোঙর তরিকে জড়িয়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। তরি তার ডাক বাক্সের মতো অনায়াসে সব কথা ঢেলে রাখতে পারে। ফুপিয়ে উঠে বলল, আমার নুপুরটা পাচ্ছি না আপা। রুদ্র ভাই দিয়েছিল কাল রাতে, আজ নেই।